শুধু তোমাকেই চেয়েছি। শেষ পর্ব। লেখিকা জান্নাত। পদ্মারূপা কঠিন গলায় বলে, আমার রুম থেকে বেরিয়ে যান বলছি ঈশান ভাইয়া, নয়তো মামাকে ডাকতে বাধ্য হব আমি। নিশান হেসে বলে, তা ডাকো বেবি, কিন্তু আজ আমি এই রুম থেকে যাব না, তোমার সাথে মজা নিতে এসেছি, চলে যাবার জন্য নয় বেবি। এই বলে পদ্মারূপার ওড়নায় দিকে হাত বাড়ায়। পদ্মারূপা রেগে যায় এই পর্যায়ে, হঠাৎ যেন তার ভিতর এক অগ্নিমূর্তি নারী সত্তা জেগে ওঠে। চোখ দুটি রাগের প্রকণ্ডে লাল হয়ে যায়, চোখ মুখ শক্ত হয়ে যায় রাগে। পদ্মারূপা নিশানের হাত শক্ত করে চেপে ধরে এবং আরেক হাতে ঠাসস করে চর বসিয়ে দেয় নিশানের গালে। এত জোরেই চড়টা দিয়েছে যে নিশান উল্টে পড়ে গেছে। এই মুহূর্তে পদ্মারূপার শরীরে যেন এক অদৃশ্য শক্তি জেগে উঠেছে, যার সামনে দাঁড়ানো কারো সাহস নেই। নিশান এবার প্রচণ্ড রেগে যায়, রেগে পদ্মারূপার দিকে এগিয়ে আসে। পদ্মারূপা আবারও একটা চর বসিয়ে দেয় আর রাগে বলতে থাকে, নারীদের এত ফুটবল ভাবিস না হে, নারীরা নরম কিন্তু ফুটবল নয়। মেয়েরা নরম কারণ তারা অনুভব করে, যত্ন নিতে জানে, আর সময়ে তারা কঠিন রূপেও ধারণ করতে পারে, লড়াই করে যায় তাদের সম্মান বাঁচাতে, এই সমাজে টিকে থাকতে, এবং স্বপ্নের জন্য লড়াই করে দাঁড়ায়। আমাদের নিজেদের অবস্থান করতে দাঁড়াই। নারীরা যেমন নরম তেমনি সময়েতে তারা কঠিনেও হতে পারে, তাই নরম ভেবে আঘাত করতে যাবি না, সেই আঘাতে পড়ে নিজেই জর্জরিত হবি। আর তোদের মতো কিছু শয়তানের কারণে এই সমাজের মেয়েরা বারংবার হ্যারেসের শিকার হয়। তোদের মতো কিটদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে এমন ধুলাই দেওয়া আমার অনেক আগে করা উচিত ছিল। তোকে আজ সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আমার সাথে এমন নোংরামি করতে আসবি না, নয়তো ভালো হবে না। যা, বেরিয়ে যা আমার রুম থেকে। নিশান রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোকে আমি দেখে নিব পদ্মারূপা, তোর এই রূপের ধ্যামাক আমি ভেঙে গুড়িয়ে দেব। এই বলে দরজা খুলে বেল হয়ে যায়। রুম সাউন্ড ফ্লপ থাকায় ওদের রুমের ভিতরে কথোপকথন কেউ শুনতে পায়নি। পদ্মারূপা এক দীর্ঘশ্বাস ফেলে বিছানার এক পাশে গিয়ে বসে এবং মা বাবার ছবিটা বের করে তাকিয়ে তাকে, আজ যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তার সাথে কেউ এমন করতে পারত না, তার অসহায়ত্বের সুযোগ নিতে আসতো না। পদ্মারূপা ছবিতে ঠোঁট ছুঁয়ে বলে, অপারে ভালো থেকো মা বাবা। এই বলে ছবিটা রেখে শুয়ে পড়ে। আর ভাবছে কিছুক্ষণ আগের কথা। সে হঠাৎ করে এত শক্তি, মনোবল, প্রতিবাদ করার সাহস কিভাবে পেল? সে তো এত সাহসী ছিল না, নরম ভীতু প্রকৃতির এক মেয়ে ছিল। তাহলে এই শান্ত শিষ্ট মেয়েটা হঠাৎ এভাবে রেগে গেল কিভাবে? পদ্মারূপা এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। জাভিয়ানের দাদি রেবেকা বেগম, আজ কয়েকদিন ধরে জাভিয়ানের চলাফেরা ব্যবহার কেমন পরিবর্তন লাগছে। আগে বলে কয়ও বাড়িতে আনতে পারত না, আর এখন নিয়মিত বাড়ি আসে, তার সাথে সময় কাটায়, কথা বলে, যা রেবেকা বেগমের কাছে কেমন অন্যরকম মনে হয়। হঠাৎ জাভিয়ানের কি হলো, হঠাৎ করে এত পরিবর্তন? রেবেকা বেগম এসবি ভাবছিল, তখনই জাভিয়ান বাড়িতে আসে, সাথে রোহান। জাভিয়ান দাদিকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, দাদি খেয়েছ? রেবেকা বেগম হেসে বলে, না দাদু ভাই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। জাভিয়ান সম্মতি জানিয়ে চলে যায়। রেবেকা বেগম সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, এত পরিবর্তন। তিনি রোহানকে কাছে ডাকেন আর জিজ্ঞাস করে, কিরে রোহান, দাদু ভাইয়ের হঠাৎ এমন পরিবর্তন, আমি তো কিছুই বুঝতে পারছি না। রোহান একে সব কিছু খুলে বলে। রেবেকা বেগম সব কিছু শুনে অবাকের চরম পর্যায়ে। কি শুনল সে, যে নারীকে এতটা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করত জাভিয়ান, নাকি অবশেষে সেই নারীতেই মজেছে, তার ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছে? খুশিতে রেবেকা বেগমের চোখের কোণায় পানি জমে উঠে। খুব সন্তর্পণে সে পানিটা মুছে নেয় আর বলে, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ আমার দাদু ভাইটাকে সঠিক বুঝো দিয়েছে। এখন শুধু একটাই চাওয়া, আমার দাদু ভাই এক স্বাভাবিক হাসি খুশি জীবনে ফিরে আসুক। রেবেকা বেগমের কথা শুনে রোহান হাসে, সেও চায় তার স্যারের জীবনে সর্বোচ্চ সুখ আসুক। সে তার স্যারের একাকিত্ব জীবন মেনে নিতে পারত না, এখন যেহেতু স্যার কাউকে ভালোবেসেছে, তো সেও সম্পূর্ণ চেষ্টা করবে পদ্মারূপা আর তার স্যারকে মিলিয়ে দিতে। রেবেকা বেগম বলেন, কোন সে মেয়ে, তাকে আমি দেখতে চাই, যার জন্য আমার দাদু ভাইয়ের এতটা পরিবর্তন। রোহান নিজের ফোনে থাকা পদ্মারূপার ছবিটুকু দেখায়। পদ্মারূপাকে দেখে রেবেকা বেগম বলে উঠেন, মাশাআল্লাহ, এটা তো পরী। কি সুন্দর দেখতে, একদম পুতুলের মতো। আমার নাতির পুতুল বউ। খুব শীঘ্রই ওকে আমার নাত বউ হিসাবে চাই। একটু পরেই জাভিয়ান নিচে নেমে আসে। রেবেকা বেগম জাভিয়ানকে দেখে মিটি মিটি হাসে। তা দেখে জাভিয়ান বলে, কি হলো দাদি, এভাবে হাসছ কেন? রেবেকা বেগম বলেন,
দাদু ভাই, তুই যে কারো প্রেমে এত মজনু হয়ে গেছিস তা তো আমায় বললি না। জাভিয়ান বুঝতে পারে তার দাদি সব জেনে গেছে। তাই বলে, এখন তো জেনে গেছো। রেবেকা বেগম, তো কবে তাকে এই বাড়িতে আনবি দাদু ভাই? জাভিয়ান মুচকি হেসে বলে, খুব শীঘ্রই তাকে আমার রাজ্যের রানী বানিয়ে আনবো দাদি। এভাবেই কথা বলতে বলতে রাতের ডিনার করে নেয়। পরদিন পদ্মারূপা কলেজে যাওয়ার সময় কোথাও নিশানকে দেখতে পায়নি, এমনকি সকালে কাজ করার সময়ও দেখতে পায়নি। অন্যদিন তো পদ্মারূপাকে একা পেলেই সময়টাকে কাজে লাগাতো। আজ এমন করেনি। পদ্মারূপা বুঝতে পারল নিশান চলে গেছে এই বাড়ি থেকে। পদ্মারূপা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক বাবা, বাঁচা গেল। বলেই পা বাড়ায় কলেজে যাবার উদ্দেশ্যে। পদ্মারূপা পিটপিট করে চোখ খুলে তাকায়, মাথাটা কেমন ঝিম ধরে আছে, হাত পায়ে বাঁধন উপলব্ধি করতে পারে এবং পুরো রুমটা অন্ধকার। পদ্মারূপার মনে পড়ে যায় তখনকার কথা। ফ্ল্যাশব্যাক। পদ্মারূপা যখন কলেজে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছিল, হঠাৎ একটা কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। আর কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন পদ্মারূপার মুখে রুমাল চেপে ধরে, আর পদ্মারূপা অজ্ঞান হারিয়ে ঢলে পড়ে আর কিছু মনে নেই। পদ্মারূপা বুঝতে পারে এটা নিশ্চিত নিশানের কাজ। কিন্তু এখন সে কি করবে? কিভাবে ছাড়া পাবে এখান থেকে কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ কারো দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায়, অন্ধকারে মানুষটাকে দেখা যাচ্ছে না। লোকটা এসে রুমের লাইটটা অন করে দেয়। পদ্মারূপা সেই লাইটের আলোয় দেখতে পায় সে যা ভাবছিল তাই। নিশান বাঁকা হেসে দাঁড়িয়ে আছে। নিশান বলে, এখন কিভাবে বাঁচবি? খুব তো তেজ দেখিয়েছিলি, এখন দেখব তোর সেই তেজ কিভাবে তাকে। তোর এমন অবস্থা করব যে রাস্তার কুকুর দেখলেও ভয় পাবে। এই বলে নিশান পদ্মারূপার দিকে এগিয়ে যায়। হঠাৎ গুলির শব্দে চমকে যায় নিশান এবং পিছনে ফিরে তাকায়, দেখতে পায় কালো পোশাকধারী এক লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। পদ্মারূপা গুলির শব্দে ভীষণ ভয় পেয়ে যায় আর দুর্বল তাকায়, আবারও অজ্ঞান হারিয়ে ফেলে। নিশান লোকটার দিকে তাকিয়ে বলে, আপনি কে আর এখানে এসেছেন কেন? লোকটা এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে, আমি মাফিয়া কিং জাভিয়ান ভেরোস, আর তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। নিশান ভয় পেয়ে যায়, সে জাভিয়ান ভেরোসের কথা শুনেছে, খুব ভয়ঙ্কর লোক সে। তাই দৌড়ে গিয়ে জাভিয়ানের পা জড়িয়ে ধরে আর বলে, আর আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। জাভিয়ান বলে, তোর তো ছাড় নেই, আমার কলিজার দিকে নজর দিয়েছিস, তার ফল তো ভোগ করতেই হবে। এই বলে গার্ডদের ইশারা করে, গার্ডরা ঈশানকে নিয়ে চলে যায়। জাভিয়ান পদ্মারূপার কাছে গিয়ে হাত পায়ে বাঁধন খুলে দেয়, বাঁধা হাত পায়ে রক্ত জমাট হয়ে গেছে। জাভিয়ানের রাগে শরীর জ্বলে ওঠে, কত কষ্ট পেয়েছে তার জানটা। জাভিয়ান পদ্মারূপাকে কোলে তুলে নেয় এবং কপালে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, ম্যারিগোল্ড, তোমার ক্ষতি করার যে চেষ্টা করবে তাকেই আমি এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব, তোমার গায়ে আজকের পর থেকে একটা ফুলের ঠোকাও লাগতে দিব না। এই বলে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মারূপাকে নিয়ে গাড়িতে বসে রোহান গাড়ি স্টার্ট দেয়। জাভিয়ান এক দৃষ্টিতে পদ্মারূপার মলিন মুখটার দিকে তাকিয়ে থাকে আর বলে, আমার ম্যারিগোল্ড, আমার জীবন। জাভিয়ান পদ্মারূপাকে নিজের বাগান বাড়িতে নিয়ে যায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পদ্মারূপাকে তার রুমে নিয়ে সযত্নে শুয়ে দেয় তার। কিছুক্ষণ পরেই পদ্মারূপার অজ্ঞান ফিরে আসে। পদ্মারূপা তাকিয়ে দেখে সম্পূর্ণ অচেনা একটা রুম। পদ্মারূপা আশেপাশে তাকায়, কাউকেই দেখতে পায় না। রুমটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো। পদ্মারূপা উঠে বসে তখনই দরজা ঠেলে জাভিয়ান প্রবেশ করে রুমের ভিতর। জাভিয়ানকে দেখে পদ্মারূপা অবাক হয় আর বলে, আপনি এখানে? আর আমি এখানে কিভাবে? কে এনেছে আমায়? জাভিয়ান পদ্মারূপাকে আরও অবাক করে দিয়ে পদ্মারূপার কাছে গিয়ে বসে এবং পদ্মারূপার কপালে চুমু খায় আর বলে, এত অস্থির হয় না সোনা, তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। পদ্মা যেন আরও শক খায়, লোকটা তার কপালে চুমু খেলো আবারে। কেমন করে জানি কথা বলছে। পদ্মা ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকে জাভিয়ানের দিকে। তা দেখে জাভিয়ান মুচকি হাসে আর বলে, এই ছোট্ট মাথায় এত প্রেশার দিও না ম্যারিগোল্ড, এখন থেকে সব চিন্তা ভাবনা বিদায় দিয়ে শুধু আমার কথাই ভাববে। বুঝেছ আমার জান পাখি? পদ্মারূপা যেন অবাকের উপর অবাক হচ্ছে। জাভিয়ান খাবার প্লেটে নিয়ে পদ্মারূপার সামনে এসে বলে, এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো দেখি। পদ্মারূপা কথা বলার ভাষা হারিয়েছে। তার বাবা মা মৃত্যুর পর থেকে এত যত্ন আর ভালোবাসা দেয়নি। পদ্মারূপার অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জাভিয়ান পদ্মারূপার চোখের পানি মুছে দিয়ে বলে, হুহুম, একদম পানি ফেলবে না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না ম্যারিগোল্ড।
একদম কাঁদবে না তুমি, তোমার চোখে পানি দেখলে পাগল হয়ে যাই আমি কলিজা। আজ থেকে এক ফোঁটাও চোখের পানি ঝরতে দেব না আমি। জাভিয়ান পদ্মারূপাকে খাইয়ে দিতে থাকে আর পদ্মারূপাও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। পদ্মারূপাকে খাইয়ে তারপর বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে, এর সম্পূর্ণ ব্যবস্থা আমি করছি, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে কলিজা। এখন তুমি বিশ্রাম নাও, আমার একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি কাজ সেরেই তোমার কাছে চলে আসব। এই বলে রুম থেকে বেরিয়ে যায় আর জাভিয়ানের যাওয়ার দিকে পদ্মারূপা তাকিয়ে থাকে। প্রথম থেকেই তার কাছে জাভিয়ানকে ভালো লাগতো কিন্তু তা কখনো প্রকাশ করেনি, কিন্তু এত কাছে থেকে মানুষটাকে দেখে এবং তার যত্ন ভালোবাসা কেয়ার দেখে পদ্মারূপার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কেন জানি তার খুব খুশি লাগছে। পদ্মারূপাকে যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন জাভিয়ানের একজন গার্ড দেখে নিয়েছিল, তবে কিছুটা দূরে থাকায় আর হঠাৎ করে হয়ে যাওয়ায় সে কিছু করতে পারেনি, তাই সাথে সাথে জাভিয়ানকে ফোন করে জানায়। খবর শুনে জাভিয়ান পাগলের মতো ছুটে এসেছিল এবং অনেকক্ষণ খোঁজার পর পদ্মারূপাকে খুঁজে পেয়েও যায়। সেই সময়টায় জাভিয়ানের যে কেমন করে কেটেছে তা একমাত্র জাভিয়ানই জানে। কেমন পাগল পাগল লাগছিল জাভিয়ানকে। জাভিয়ান চলে আসে তার গোপন বাড়িতে, রুমে বেঁধে রাখা হয়েছে নিশানকে। জাভিয়ান নিশানের সামনে চেয়ার টেনে বসে আর ভিলেনি হাসি দিয়ে বলে, কি কেমন লাগছে আমার খাঁচায় বন্দি হয়ে? খুব ভালো লাগছে তাই না? নিশান ভয় ভয় কাঁপা কণ্ঠে বলে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। জাভিয়ান আবারও বাঁকা হেসে বলে, আরও করার সুযোগটুকু পেলে তো করবি। এ কথা শুনে নিশানের ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে। জাভিয়ান একটা ছুরি বের করে নিশানের হাত বরাবর ঢুকিয়ে দেয়। নিশান আকাশ কাঁপানো এক চিৎকার দিয়ে উঠে। সেই চিৎকারে জাভিয়ান আনন্দ পায়। জাভিয়ান বলে, আমার কলিজার দিকে নজর দিয়েছিস, তাকে তুলে নিয়ে কষ্ট দিয়েছিস, তাকে বাজেভাবে স্পর্শ করার মনোভাব পোষণ করেছিলি, তোকে আমি কি করে ছেড়ে দেই বলতো? এই বলে অপর হাতেও ছুরির আঘাত বসিয়ে দেয়। নিশান সমানে চিৎকার করছে আর বলছে তাকে ছেড়ে দিতে। জাভিয়ান রোহানকে বলে নিশানকে ব্লাডফ্যাং এর নিকট দিয়ে আসতে। রোহান এবং আরও দুইজন গার্ড মিলে নিশানকে ব্লাডফ্যাং এর নিকট ছেড়ে দিতেই মুহূর্তেই ব্লাডফ্যাং গিলে নেয় নিশানকে। জাভিয়ান বেরিয়ে যায় সেখান থেকে, পিছন পিছন রোহানও যায়। এদিকে পদ্মারূপা বেকনিতে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর বাড়িটা। পদ্মারূপা ঘুরে ঘুরে এতক্ষণ দেখেছে, খুব পছন্দ হয়েছে পদ্মারূপার বাড়িটা। এখন সে বেকনিতে এসেছে। বেকনিতে একটা দোলনা রাখা, বেশ সুন্দর, একদম পাখির বাসার মতো ডিজাইন করা। পদ্মা গিয়ে দোলনায় বসে তার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠে। কিন্তু হঠাৎ তার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, তাকে না পেয়ে কি তার মামা তাকে খুঁজছে? আর আমরিন, আমরিন তো তাকে খুব ভালোবাসে, সে কি পদ্মারূপাকে খোঁজবে? কি করছে তারা? পদ্মারূপা এসব ভেবে পদ্মারূপা অস্থির হয়ে যায়। জাভিয়ান রুমে ঢুকে পদ্মারূপাকে পায় না। তার কলিজাটা মোচড় দিয়ে ওঠে, তার ম্যারিগোল্ড কোথায়? তখন দেখতে পায় পদ্মারূপা বেলকনি থেকে আসছে। জাভিয়ানের জানে যেন পানি আসে, সে দৌড়ে গিয়ে পদ্মারূপাকে জড়িয়ে ধরে। পদ্মারূপা হকচকিয়ে যায় কিন্তু কিছু বলে না। জাভিয়ানের বুকে চুপটি করে মিশে থাকে। কেন জানি এই মানুষটার বুকে এলে তার অন্যরকম প্রশান্তি কাজ করে মনে। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে পদ্মারূপা, আমি যে এখানে, মামা জানে না, আর আমার ফ্রেন্ড আমরিনেও তো জানে না। ওরা আমাকে না পেয়ে চিন্তা করবে তো? জাভিয়ন পদ্মারূপার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলে, বলে এই জন্য আমার ম্যারিগোল্ড এর মন খারাপ? একদম চিন্তা করো না সোনা, তারা জানে তুমি নিরাপদ আশ্রয় আছো, আর মন খারাপ করতে হবে না তোমাকে। হঠাৎ পদ্মারূপার খেয়াল হয় জাভিয়ান থাকে ম্যারিগোল্ড বলে ডাকছে। পদ্মারূপা চমকে তাকায় জাভিয়ানের দিকে আর বলে, তার মানে আপনি কি সেই যে আমাকে লুকিয়ে চিঠি দিত? জাভিয়ান উপর নিচ মাথা নাড়ায় আর বলে, আমার পরীটা কত বুদ্ধিমান, আমাকে চিনে ফেললে সোনা। পদ্মারূপা অবাক হয়ে তাকিয়ে থাকে জাভিয়ানের দিকে। জাভিয়ান পদ্মারূপাকে কোলে বিছানায় বসিয়ে দেয় আর একটা প্যাকেট এগিয়ে দেয় আর বলে, নাও এগুলো খাও, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে জাভিয়ান চলে যায়। আর পদ্মারূপা প্যাকেট খুলে দেখে তাতে আইসক্রিম এবং চকলেট। পদ্মারূপা খুব খুশি হয় তা দেখে এবং চকলেট খেতে শুরু করে। প্রায় 10 মিনিট পর জাভিয়ান বেরিয়ে আসে এবং পদ্মারূপাকে কোলে নিয়ে নিচে নেমে আসে। পদ্মারূপা লজ্জায় শেষ, সার্ভেন্টদের সামনে কিভাবে কোলে নিয়ে আসলো, কি ভাববে ওরা? পদ্মারূপা এসব ভেবেই লজ্জায় নুয়ে যাচ্ছে। তা দেখে জাভিয়ান বলে, এভাবে লজ্জা পেও না সোনা, পড়ে ভুল কিছু করে ফেলবো। পদ্মারূপা নিজের মুখ লুকায় লজ্জায়।
খাবার টেবিলে এনে পদ্মারূপাকে বসিয়ে দেয় এবং নিজ হাতে পদ্মারূপাকে খাইয়ে দেয় এবং নিজেও খেয়ে নেয়। জাভিয়ান পদ্মারূপাকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে আর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ঘুমিয়ে যাও সোনা, আগামীকাল তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। পদ্মারূপা কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কি সারপ্রাইজ? জাভিয়ান হেসে বলে, তা আগামীকালেই জানতে পারবে, বলে দিলে কি সারপ্রাইজ থাকে সোনা। পদ্মারূপা আর কিছু বলে না, জাভিয়ান মাথায় হাত বুলিয়ে দেয়, পদ্মারূপা আরাম পেয়ে ঘুমিয়ে যায় আর জাভিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পদ্মারূপার দিকে। আর বলে, মাই ম্যারিগোল্ড, আগামীকাল থেকে তুমি পুরোপুরি আমার হয়ে যাবে, তোমাকে আমি সারা জীবনের জন্য আমার নাম এবং আমার জীবনের সাথে জড়িয়ে নেব। তুমি সম্পূর্ণ রূপে হবে আমার ম্যারিগোল্ড। পরদিন পদ্মারূপা সকাল সকাল উঠে যায়, নামাজ পড়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়, একটু পরেই দেখতে পায় জাভিয়ান হাতে ট্রে নিয়ে রুমে ঢুকে। পদ্মারূপার কাছে এসে বলে, গুড মর্নিং ম্যারিগোল্ড। প্রত্যুত্তরে পদ্মারূপা মুচকি হাসি উপহার দেয়। এতেই মিস্টার জাভিয়ান ভেরোস কপোকাত। এই হাসিতে সে মরতেও রাজি। জাভিয়ান এক কাপ চা এগিয়ে দেয় পদ্মারূপার দিকে, আরেকটাতে কফি যেটা নিজের জন্য এনেছে। পদ্মারূপা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এটা কি আপনি বানিয়েছেন? জাভিয়ান মনে করেছে ভালো হয়নি, তাই জাভিয়ান বলে উঠে, ভালো হয়নি তাই না? আসলে এই প্রথম নিজের হাতে বানালাম। আচ্ছা, ভালো না হলে দাও, আমি সার্ভেন্টকে বলে আরেক কাপ করে আনি। পদ্মারূপা জাভিয়ানকে এমন বিচলিত হতে দেখে বলে, আরে আপনি এমন বিচলিত হবেন না প্লিজ, খুব ভালো হয়েছে চাটা। জাভিয়ানের ঠোঁটে তৃপ্তির হাসি ফোটে ওঠে, অবশেষে তার কষ্ট সার্থক। দুইজনেই প্রকৃতি বিলাস করতে করতে খেয়ে নেয়। এরপর জাভিয়ান বলে, তুমি রুমে থাকো, আমি গিয়ে সকালের খাবার তৈরি করি গিয়ে। পদ্মারূপা অবাক হয়ে বলে, কি হো, আপনি রান্না করবেন? জাভিয়ান বলে, আমি আমার নিজের হাতে রান্না করব আমার ম্যারিগোল্ড এর জন্য। পদ্মারূপা বাধা দিয়ে বলে, আপনার করতে হবে না, আমি করে নেব রান্না। জাভিয়ান চোখ গরম করে তাকায় আর বলে, একদম না, তুমি কখনো রান্না ঘরে ঢুকবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো ঘরে। পদ্মারূপা আর কথা বাড়ায় না। জাভিয়ান বলে, সরি সোনা, মন খারাপ করে না, আমি চাই না তোমার এই ছোট ছোট সুন্দর হাত দিয়ে কাজ করো। আমার পাখিটাকে কষ্ট পেতে দেব না কখনো। এই বলে পদ্মারূপার কপালে ঠোঁট ছুঁয়ে চলে যায়। পদ্মারূপা সেদিকে তাকিয়ে মুচকি হাসে। লোকটার মায় পড়ে যাচ্ছে পদ্মারূপা। খাবার খেয়ে পদ্মারূপা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর জাভিয়ান কিছু অফিসের কাজ করছিল। তখন হঠাৎ কেউ একজন এসে পদ্মারূপার চোখ চেপে ধরে। পদ্মারূপা হাত ধরে সামনে আনে, দেখে আমরিন হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। পদ্মারূপা খুশিতে আমরিনকে জড়িয়ে ধরে। আমরিনেও হেসে জড়িয়ে ধরে। তারপর দুজন দুজনকে ছেড়ে দাঁড়ায়। পদ্মারূপা বলে, তুই এখানে কিভাবে? আমরিন কানে কানে বলে, তোর মজনু জানিয়েছে। আর সেই বলেছে এখানে চলে আসতে, আজ তোর জীবনের স্পেশাল একটা দিন, আর এই দিনে আমি থাকবো না তা কি হয় বলতো? পদ্মারূপা আমরিনের কথায় লজ্জা পায়, কিন্তু এটা বুঝতে পায় না যে কি স্পেশাল দিন। পদ্মারূপা বধূ সেজে বসে আছে, ফুলে দিয়ে সাজানো বিছানায় খুব সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। পদ্মারূপার মন অস্থির, চোখে লজ্জার আভাস, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। মনে করছে। তখন আমরিনকে নিয়ে নিজের রুমে আসে। এর কিছুক্ষণ পর পরেই জাভিয়ন রুমে ঢুকে কিছু প্যাকেট এগিয়ে দিয়ে আমরিনকে উদ্দেশ্য করে বলে, শালিকা, আপনার বান্ধবীকে রেডি করিয়ে আনো। আমরিনেও মুচকি হেসে বলে, ওকে দুলাভাই, আমি আপনার মনের মতো করে সাজাবো, দেখে আপনি চোখেই সরাতে পারবেন না। জাভিয়ান বলে, আমার পদ্মকে দেখে এমনেও আমার দৃষ্টি সরে না। এই বলে জাভিয়ান রুম থেকে বেরিয়ে যায়। পদ্মারূপা এদের কথোপকথন শুনে কিছু না বুঝেই তাকিয়ে থাকে। তা দেখে আমরিন বলে, কি বিয়ের কনে আজ আপনার বিয়ে, তাও আবার জাভিয়ান ভাইয়ার সাথে? পদ্মারূপা চমকে উঠে আর বলে, কি বলছিস এসব? তোর মাথা খারাপ নাকি? উনার সাথে বিয়ে, অথচ আমি জানি না। আমরিন বলে, উনি জানায় নি তাই জানিস না? পদ্মারূপা বলে, না, আমি বিয়ে করতে পারবো না, আমি মামা ছাড়া এই বিয়ে করতে পারবো না। আমরিন বলে, আরে তোর মামাও জানে, আর তোর মামা রাজি, এই বিয়েতে উনিও এসেছেন। তা শুনে পদ্মারূপার চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলে এসব? আমরিন পদ্মারূপাকে খুব সুন্দর করে সাজিয়ে আনে ড্রয়িং রুমে, সেখানে পদ্মারূপার মামাও বসেছিল, জাভিয়ানের সাথে হেসে হেসে কথা বলছে। পদ্মারূপাকে দেখে তার মামা এগিয়ে গিয়ে মাথায় হাত রাখে আর বলে, বাহ, আমার মামুনিটাকে তো খুব সুন্দর লাগছে, দোয়া করি মামুনি তুই খুব সুখী হ। দেখবি জাভিয়ান তোকে খুব সুখে রাখবে, ও তোকে সবকিছু থেকে আগলে রাখবে মা।
পদ্মারূপা তার মামাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরপরেই কাজী সাহেব চলে আসেন এবং নিয়ম অনুসারে ওদের বিয়েটা হয়ে যায়। সবাই কিছুক্ষণ একসাথে থেকে খাওয়া দাওয়া সেরে সবাই চলে যায়, আমরিনেও চলে যায়, বলে গেছে আগামীকাল আবার আসবে। দরজা খোলার শব্দে পদ্মারূপা ভাবনা থেকে বেরিয়ে আসে, দেখতে পায় জাভিয়ান এসেছে। পদ্মারূপা তা দেখে লজ্জায় আরো জোরস্র হয়ে বসে। জাভিয়ান এসে পদ্মারূপার সামনে বসে। পদ্মারূপার ঘোমটা সরিয়ে দিয়ে মুখটা উঁচু করে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর আপন মনেই বলে ওঠে, মাশা আল্লাহ, আমার পরীটা, আমার কলিজাটা। পদ্মারূপা লজ্জা পায়, জাভিয়ান তাকিয়ে আছে তো আছেই, দৃষ্টি সরানোর নাম নেই। পদ্মারূপা লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জাভিয়ান আবারও পদ্মারূপার মুখটা ধরে নিজের সামনে আনে আর কপালে ঠোঁট ছুঁয়ে দেয় আর নাকে নাক ঘষে বলে, ইস আমার লজ্জাবতী রে, এভাবে লজ্জা পেলে তো পাগল হয়ে যাই সোনা। পদ্মারূপার মন চাইছে কোথাও পালিয়ে যেতে, ইস লোকটা কি লাগাম ছাড়া কথা বলছে, তার বুঝি লজ্জা করে না। জাভিয়ান বলে পদ্মারূপাকে কোলে তুলে নেয়। আচমকা কোলে নেওয়ায় পদ্মারূপা ভয়ে জাভিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। জাভিয়ন পদ্মারূপাকে নিয়ে ছাদে চলে যায়। চাঁদের আলোয় ছাদটা একদম মোহনীয় লাগছে, অন্য রকম এক সৌন্দর্য বিরাজ করছে। জাভিয়ান পদ্মারূপাকে নিয়ে সোফায় গিয়ে বসে। পদ্মারূপা নিজেকে ছাড়াতে চাইলে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে জাভিয়ান। পদ্মার মায়াবী মুখটার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। পদ্মার নাকে নাক ঘষে বলে উঠে জাভিয়ান, আমার আধার জীবনের আলো হয়ে এলে তুমি। তুমি এসে আমার জীবনের সবকিছুই বদলে দিলে। আমি ভেবেছিলাম অন্ধকারেই আমার নিয়তি, কিন্তু তুমি এসে প্রমাণ করে দিলে, একজন মানুষ চাইলেই আরেকজনের জীবন আলোকিত করতে পারে, যেমন তুমি করেছ। আমি বেঁচে থাকতে চাই, কারণ আমার বেঁচে থাকার কারণ হিসেবে তুমি এসেছো আমার জীবনে ম্যারিগোল্ড। তোমাকে দেখার পর থেকে মনটা আর কাউকে চায়নি, শুধু তোমাকেই চেয়েছে দিনের আলোতে, রাতের নির্বতায়। এক ঝলক দেখাই বদলে দিয়েছ সব, তারপর থেকে এই হৃদয় শুধু তোমাকেই খুঁজেছে আর শুধু তোমাকেই চেয়েছে। তোমার দিকে তাকানোর পর ভালোবাসা কাকে বলে বুঝেছি, তারপর থেকে আর কিছু চাইনি, শুধু তোমাকেই চেয়েছি। হয়তো হাজার মুখের ভিড়ে ছিলে তুমি, কিন্তু চোখ থেমেছে শুধু তোমাতেই, সেই থামা থেকেই শুরু শুধু তোমাকেই চাওয়া। পরিশেষে আমি শুধু তোমাকেই চেয়েছি। পদ্মারূপা লজ্জায় মুখ ডুবায় জাভিয়ানের বুকে। জাভিয়ানেও তার ম্যারিগোল্ডকে পরম যত্নে নিজের সাথে আগলে ধরে। জাভিয়ান পদ্মারূপার কপালে চুমু খায়, নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আর মনে মনে বলে, আমি কখনো তোমাকে কোনো কিছুতে জোর করব না কলিজা, আমি অপেক্ষা করব তুমি নিজে আমার কাছে আসার। তুমি যেদিন আমাকে একান্তভাবে আমাকে তোমার করে নিতে চাইবে, সেদিনেই আমি নিজেকে তোমার মাঝে বিলিয়ে দিব, তোমার রন্ধ্রে রন্ধ্রে আমি মিশে যাব। তোমার সারা অঙ্গে আমার স্পর্শ এঁকে দেব। আর পদ্মারূপা মনে মনে ভাবে, ইস মানুষটা কত ভালো, আমাকে কতটা ভালোবাসে, কত কেয়ার করে, আমি কখনো ভাবিনি এত সুখ আমার জন্য অপেক্ষা করছিল। আমি এই মানুষটাকে পেয়ে ধন্য। হে দয়াময় আল্লাহ, এই মানুষটাকে আমার করে দেওয়ার জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। এইসব ভেবে পদ্মারূপা আরো সিটিয়ে যায় জাভিয়ানের বুকে, যেন তার বুকে ঢুকে যেতে চাইছে। কিন্তু হঠাৎ পদ্মারূপার মনে আসে, আচ্ছা জাভিয়ানের মা বাবা কোথায়, কাল থেকে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? বিয়েতেও দেখলাম না। তাই পদ্মারূপা জাভিয়ানকে বলল, এই যে শুনুন। পদ্মারূপার এই ডাকে জাভিয়ানের বুকে কেমন এক শীতলতা বয়ে যায়। জাভিয়ান বলে, হুম সোনা, আপনার পরিবারের সবাই কোথায়? কাল থেকে তো কাউকেই দেখলাম না, বিয়েতেও দেখলাম না। জাভিয়ান শান্ত গলায় বলে, আমার পরিবার বলতে শুধু আমার দাদিজান আছে, আর কেউ নেই আমার। পদ্মারূপা অবাক হয়ে যায় আর বলে, কেন মা বাবা ওরা কোথায়? জাভিয়ান এবারও শান্ত কণ্ঠে বলে, নেই। পদ্মারূপা বুঝে হয়তো মারা গেছে, তাই আর কোনো কথা বাড়ায় না, শুধু বলে, সরি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। জাভিয়ান চুপ থাকে, তার চোখে ভেসে ওঠে অতীতের কিছু বিদঘুটে স্মৃতি। জাভিয়ানের চোখে পানিতে চিকচিক করে ওঠে, সাথে ভীষণ রাগেও উঠে, কিন্তু তার এই রাগ তার পদ্মারূপাকে কখনো দেখাতে চায় না, এমনকি তার মাফিয়া রূপটাও সে পদ্মারূপার সামনে আনতে চায় না। জাভিয়ানকে চুপ থাকতে দেখে পদ্মারূপার কেমন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব। সে কাঁদো কাঁদো কণ্ঠে জাভিয়ানকে বলে, সরি বলছি তো, আমি বুঝতে পারিনি। পদ্মারূপাকে কাঁদতে দেখে জাভিয়ান বিচলিত হয়ে ওঠে। পদ্মারূপার মুখটা দুই হাতে উঁচু করে বলে, কি হয়েছে সোনা? কান্না করছো কেন পাগলি? আমি মোটেও কষ্ট পাইনি সোনা। আমার কাছে তুমি আছো না? আমার আর কাউকে প্রয়োজন নেই। তুমিই আমার সব, তুমি আমার সুখ সোনা। একদম কান্না করবে না, তোমার কান্না আমার কলিজায় লাগে।
প্লিজ সোনা, কেঁদো না। পদ্মারূপা যেন এতক্ষণে স্বস্তি পেল আর বলল, তাহলে দাদিজানের কাছে নিয়ে যাবেন না আমায়? জাভিয়ান মুচকি হেসে বলে, হে সোনা, নিয়ে যাব তো, আগামীকাল বিকালেই যাব দাদিজানের কাছে। পদ্মারূপা খুশি হয়ে বলে, সত্যিই? জাভিয়ান পদ্মারূপার খুশি দেখে বলে, সত্যি সুখ পাখি আমার। বেশ কিছুক্ষণ পর জাভিয়ান তাকিয়ে দেখে তার সুখ পাখি ঘুমিয়ে গেছে। পদ্মারূপার ঘুমন্ত মুখটা দেখে জাভিয়ানের খুব শান্তি শান্তি অনুভব করে। প্রশান্তির হাওয়া বয়ে যায়। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার ম্যারিগোল্ড এর মায়াময়ী মুখটার দিকে। চাঁদের আলোয় মুখটা আরো মোহনীয় করে তুলেছে। পদ্মারূপার মুখ পানে তাকিয়েই বলে, আমার এই বুকটা শুধু তোমার আশ্রয় পেতে দিয়েছি, এই বুকে আর কারো স্থান হবে না। না, আমি হতে দেব। তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যুদ্ধে জয়ী হয়েছি। তুমিই আমার দুর্বলতা, সুখ পাখি। ফজরের আজানে পদ্মারূপার ঘুম ভেঙে যায়। পদ্মারূপা পিটপিট করে চোখ খুলে তাকায়, তাকাতেই জাভিয়ান বলে ওঠে, ঘুম ভাঙল সোনা? পদ্মারূপা অবাক হয়ে বলে ওঠে, আপনি ঘুমাননি? জাভিয়ান পদ্মারূপার নাকটা টেনে দিয়ে বলে, না, এই মায়াময়ী মুখটা দেখে কাটিয়ে দিয়েছি, আমার ঘুম আসেনি সোনা, শুধু তোমার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করেছে। পদ্মারূপা লজ্জা পায় আর বলে, জানতো আমার বুঝি লজ্জা করে না, চলুন নামাজ পড়ব গিয়ে। জাভিয়ান পদ্মারূপাকে কোলে তুলে নিচে নেমে আসে। তারপর দুজন করে একসাথে নামাজ পড়ে নেয়। জাভিয়ান এই প্রথম নামাজ পড়ল, আজ অন্যরকম শান্তি লাগছে তার। নামাজ শেষে জাভিয়ান আল্লাহর নিকট তার সমস্ত পাপের জন্য ক্ষমা চায়, কারণ হাজারো পাপিষ্ঠকে আল্লাহ ক্ষমা করে দেন। পদ্মারূপাও তার মোনাজাতে জাভিয়ানের মঙ্গল কামনা করে। তাদের নামাজ শেষ হলে জাভিয়ান পদ্মারূপাকে নিজের সাথে জড়িয়ে ধরে আর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। 9টায় আমরিন আসে এই বাড়িতে। পদ্মারূপাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস পদ্ম? পদ্মারূপা হেসে বলে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আমরিন বলে, আমিও ভালো আছি। তো খবর কি সোনা তোমার? জিজু কেমন আদর করল? পদ্মারূপা লজ্জা পায় আর বলে, এই বেটি, মুখে লাগাম দে, একদম বাজে কথা বলবি না। আমরিন দুষ্টু হেসে বলে, কেন রে, ভুল বললাম নাকি? নিজে বিয়ে করে বাসর ঘরে ঢুকে গেছিস আর আমারা বললেই দুশোহুম। পদ্মারূপা বলে, হয়েছে, আর বলতে হবে না, চল নাস্তা করে আসি, উনি নিজের হাতে নাস্তা তৈরি করছে। আমরিন খুশিতে লাফিয়ে উঠে বলে, কি বললি তুই? জিজু নিজের হাতে বানিয়েছে, তাহলে তো খেতেই হবে, চল চল। সবাল ক্রাশ বয় বলে কথা। অন্যদিকে জাভিয়ান নাস্তা তৈরি করে টেবিলে এনে রাখছে, সাথে রোহানও আছে। আমরিন রোহানকে দেখে কেমন করে যেন তাকিয়ে থাকে। ওইদিন কলেজে জাভিয়ানের সাথে দেখলেও তেমন একটা খেয়াল করেনি। আজ দেখে রোহানের মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রোহান দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর, যে কোনো মেয়ে তাকে স্বামী হিসেবে নিজের পাশে কল্পনা করবে। রোহান তেমনই দেখতে। আমরিনের মনেও হঠাৎ করে রোহানকে নিয়ে অন্য রকম এক অনুভূতি হচ্ছে। বুকের ভিতরটা কেমন ধকধক করছে। আমরিন নিজেকে কোনো রকম সামলিয়ে নাস্তা করার জন্য টেবিলে বসে। সবাই নাস্তা করে নেয়। সুলতান ভিলায় বিকালে যাওয়ার কথা থাকলেও পদ্মারূপা জেদ ধরেছে এখনই যাবে। তাই জাভিয়ান রাজি হয়েছে, আমরিনেও সাথে যাবে, আর রোহান তো যাবেই, জাভিয়ানের ছায়া সঙ্গী বলে কথা। পদ্মারূপা নিজের রুমে রেডি হচ্ছে আর জাভিয়ান ওয়াশরুমে গিয়েছে। এদিকে আমরিন হেঁটে হেঁটে বাড়িটা দেখছে, তার কাছে খুবই ভালো লাগছে। কত দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো, দেয়ালে কিছু পেইন্টিং টাঙানো, যা আরো সুন্দর করে তুলছে। আমরিন সিঁড়ি বেয়ে নিচে নামতে যাবে, অমনি স্লিপ কেটে পড়ে যেতে নেয়। আমরিন ভয়ে চোখ বন্ধ করে নেয়, এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু আমরিন পড়ার আগেই এক বলিষ্ঠ হাত এসে তার কোমর জড়িয়ে ধরে। কেউ ধরেছে আমরিন তা বুঝতে পেরে চোখ খুলে তাকায়। আমরিন চোখ খুলে সামনে রোহানকে দেখতে পায়, যে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ বিঁধো হয়, একে অপরকে তাকিয়ে দেখতে থাকে, যেন একে অপরের চোখের মাঝেই হারিয়ে যাচ্ছে। কারোর চোখের পলক পড়ছে না। পদ্মারূপা এদিকেই আসছিল, হঠাৎ সামনে এই দৃশ্য দেখে পদ্মারূপা ঠাই দাঁড়িয়ে পড়ে আর অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। পদ্মারূপার পিছু পিছু জাভিয়ানেও আসে, পদ্মারূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো সোনা, এখানে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু পদ্মারূপার কোনো নড়চড় নেই। জাভিয়ান পদ্মারূপার দৃষ্টি অনুসরণ করে তাকায় আর সামনে এই দৃশ্য দেখতে পায়। জাভিয়ান মুচকি হেসে পদ্মারূপার হাত ধরে এগিয়ে যায় সেদিকে। কারো পায়ের শব্দ পেয়ে দুজনের হুঁশ ফিরে আসে, তাকিয়ে দেখে জাভিয়ান আর পদ্মারূপা আসছে। দুজন দুজনের থেকে ছিটকে দূরে সরে যায়। রোহান বেচারা লজ্জায় শেষ। তার স্যার দেখে ফেলেছে এই অবস্থায়। ইস, কি লজ্জা, কি লজ্জা। জাভিয়ান রোহানকে এসে বলে,
কি ব্যাপার রোহান, এভাবে লজ্জা পাচ্ছিস কেন? রোহান আমতা আমতা করে বলে, না মানে ইয়ে স্যার, আমি গেলাম। এই বলে রোহান চলে যায়। পদ্মারূপা জোরে হেসে দেয় রোহানের এই অবস্থা দেখে, আর আমরিনেও মুচকি হাসে। তারপর তিনজনেও নেমে আসে। রোহান ড্রাইভিং সিটে বসে আছে, আমরিন গিয়ে তার পাশে বসে, আর ওরা দুইজন পিছনের সিটে বসে। রোহান আর চোখে তাকায় একবার আমরিনের দিকে, তারপর গাড়ি স্টার্ট দেয়। জাভিয়ান পদ্মারূপার কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়, ঘাড়ে ঠোঁট ছোঁয়ায়। পদ্মারূপা কেঁপে উঠে। তা দেখে জাভিয়ান হাসে, আরেকটু নিজের সাথে মিশিয়ে পদ্মারূপার কানে কানে ফিসফিস করে বলে ওঠে, ম্যারিগোল্ড, মন চায় তোমার মাঝে হারিয়ে যাই। পদ্মারূপার কানে জাভিয়ানের গরম নিঃশ্বাস পড়ছে, এতে পদ্মারূপার সর্বাঙ্গ ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, দ্রুত গতিতে হৃদস্পন্দন চলছে। আর যতবার জাভিয়ান তাকে ম্যারিগোল্ড বলে ডাকে, তার মনে শিহরণ বয়ে যায়। পদ্মারূপা আটকে আটকে বলে ওঠে, দেখুন আমাকে এখন ছাড়ুন প্লিজ, ওরা দেখলে কি ভাববে বলুন তো? জাভিয়ান ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, তুমি আমার বউ, যখন তখন তোমার কাছে আসবো, তোমায় ভালোবাসবো। তাতে কে কি ভাববে বা কে কি বলবে, আই ডন্ট কেয়ার। এই বলে টুকুস করে একটা চুমু খেয়ে নেয় পদ্মারূপার ঠোঁটে। পদ্মারূপা লজ্জা পেয়ে যায় ভীষণ। জাভিয়ান হাসে তার লজ্জাবতীকে দেখে। জাভিয়ান মনে মনে বলে, তোমার অনুমতি ছাড়া তোমাকে গভীরভাবে স্পর্শ করব না, তবে যখন তখন এভাবে জ্বালাবো তোমায় সোনা, তোমার লজ্জা মাখা মুখটা দেখার জন্য হলেও। এইসব ভেবে পদ্মারূপাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আর পদ্মারূপা নিজেকে ছাড়ানোর জন্য জাভিয়ানের বুকে ধাক্কা দিচ্ছে। আমরিন সামনের আয়নায় জাভিয়ান আর পদ্মারূপার এমন খুনসুটি দেখে মনে মনে হাসে আর বলে, যাক, আমার পদ্মের জীবনে অবশেষে ভালোবাসা হয়ে কেউ এলো যে নাকি আমার পদ্মকে ভীষণ ভালোবাসে। আমি তো আমার পদ্মের জীবনে এমন একজনকেই চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার পদ্মকে সবসময় এমন হাসি খুশি রেখো। সুলতান ভিলার কাছে এসে গাড়ি থামায় রোহান, আর আমরিন গাড়ি থেকে নেমে যায়। জাভিয়ান নেমে পদ্মারূপাকে হাত ধরে নামায়। পদ্মারূপার হাত ধরেই বাড়ির ভিতরে ঢুকে। আমরিন আর পদ্মারূপা বাড়ির দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। কি সুন্দর দেখতে! পদ্মারূপা এর আগে এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি কখনো দেখেনি। তার মনে হচ্ছে কোনো এক রাজ্যে সে ঢুকে পড়েছে। আমরিনের একই অবস্থা, সেও বাড়িটা দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎ রোহান এসে আমরিনকে বলে, এই যে ম্যাডাম, একটু দেখে শুনে তো হাঁটুন, নয়তো আবার পড়ে যাবেন। সব সময় তো আর আমি থাকবো না ধরার জন্য, তাই না? এই বলে রোহান সোজা চলে যায়, আর আমরিন রোহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আর জাভিয়ান পদ্মারূপাকে বলে, এই যে আমার রানী, এই রাজ্য শুধু আপনার। এই রাজ্যের রানী শুধু আপনি। আপনার রাজ্যে আপনাকে স্বাগতম রানী সাহেবা। আর আমি আপনার রাজ্যের এক অধম প্রজা রানী সাহেবা। জাভিয়ানকে এভাবে বলতে দেখে পদ্মারূপা ফিক করে হেসে দেয়। পদ্মারূপাকে হাসতে দেখে বলে, রানী সাহেবা, আপনার হাসিতে আমি গলায় ফাঁসি পড়তেও রাজি। এবার চলুন রানী সাহেবা। এই বলে পদ্মারূপাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। জাভিয়ানের দাদিমা ড্রয়িং রুমে বসেছিল। জাভিয়ান গিয়ে দাদিকে জড়িয়ে ধরে আর বলে, দাদিমা, তোমার আদরের নাত বউকে নিয়ে এসে গেলাম। উনি জাভিয়ানকে দূরে সরিয়ে বলে, তুই দূরে যা ছোড়া, আগে আমার দাদু ভাইকে দেখি। এই বলে উনি পদ্মারূপার সামনে গিয়ে দাঁড়ায়। পদ্মারূপাকে দেখে তিনি আপন মনেই বলে ওঠে, মাশাআল্লাহ, এত দেখছি পরি। পদ্মারূপা নুয়ে সালাম করতে গেলে তিনি ধরে পদ্মারূপাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। পদ্মারূপা বলে, কেমন আছো দাদুমনি? দাদি হেসে বলে, তোকে পেয়ে একদম ভালো হয়ে গেছি পরি। তোকে আমি পরি বলেই ডাকবো কেমন? পদ্মারূপা হেসে বলে, তোমার যা মন চায় তাই বলে ডেকো দাদি। জাভিয়ান দেখছে তাদের দূর থেকে, তার ঠোঁটে তৃপ্তির হাসি। আমরিনের সাথেও পরিচয় করিয়ে দেয় জাভিয়ান। সবাই একসাথে আড্ডা দেয়। পদ্মারূপা দাদির সাথে একদম মিশে গেছে এইটুকু সময়ের মধ্যে। দাদিও পদ্মারূপাকে চোখে হারায়। বিকালের দিকে খাওয়া দাওয়া করে আমরিন চলে যায়। জাভিয়ান সাথে রোহানকে পাঠায় আমরিনকে পৌঁছে দেওয়ার জন্য। রাতে জাভিয়ান শুয়ে আছে বিছানায়। পদ্মারূপা এসে পাশে শুতেই জাভিয়ান টেনে পদ্মারূপাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, কানের লতিতে চুমু খেয়ে বলে, আগামীকাল তোমার মামার বাসায় যাব সোনা, তোমার মামা ফোন দিয়ে বলছে একবার তাদের ওখানে ঘুরে আসতে। আমি বলেছি যাব কাল। পদ্মারূপা খুশি হয়ে বলে, সত্যি? যতই হোক তাদের ওখানেই তো পদ্মারূপা থেকেছে এতদিন, আর সবচেয়ে বড় কথা তার মামা তাকে খুব ভালোবাসতো, তাই ওই মানুষটাকে দেখার জন্য হলেও ওখানে যাবার জন্য মনটা একটু আকুপাকু করছিল। জাভিয়ান বলায় পদ্মারূপা খুশি হয়ে যায়। জাভিয়ান বলে, হুম সোনা। তারপর মনে মনে বলে,
তাদের সাথে তো অনেক হিসাব নিকাশ বাকি। শোনা, আমার ম্যারিগোল্ডকে কষ্ট দেওয়ার শাস্তি তো তাদের ভোগ করতেই হবে। এই বলে এক রহস্যময় হাসি ফুটিয়ে তোলে ঠোঁটে। পরদিন ভোরে পদ্মারূপা উঠে জাভিয়ানকে উঠিয়ে নামাজে পাঠায় আর নিজে রুমে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে নিচে চলে যায় নাস্তা বানাতে। একটু পরেই জাভিয়ানের দাদি নেমে আসে নিচে। পদ্মারূপাকে রান্না ঘরে দেখে বলে ওঠে, কি রে পরি, তুই রান্না ঘরে কি করছিস? দাদু ভাই দেখলে রাগারাগি করবে তো। পদ্মারূপা হেসে বলে, তোমার নাতিকে আমি সামলে নেব দাদিজান। রান্না করতে আমার ভালোই লাগে, এছাড়া কোনো কাজ নেই, কি করব বলো। দাদি মুচকি হাসে, যাক, অবশেষে তার নাতির জীবন আলোকিত করে কেউ আসলো, যে তার নাতিকে সামলাতে পারবে, আগলে রাখতে পারবে। এতেই তিনি অনেক খুশি। দাদি জাভিয়ান কোথায় পদ্মারূপাকে জিজ্ঞাস করতে যাবে, তখনই মেইন দরজা দিয়ে জাভিয়ানকে ঢুকতে দেখে হা হয়ে যায়। কারণ জাভিয়ানের পরনে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি দেখেই বোঝা যাচ্ছে নামাজে গিয়েছিল। দাদির চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে আল্লাহ হেদায়েত করল, তার উছিলা হিসেবে পাঠালো পদ্মারূপাকে। তিনি কৃতজ্ঞতার চোখে তাকায় পদ্মারূপার দিকে। পদ্মারূপা বুঝতে পারে দাদির চাহনি, সে বিনিময়ে মুচকি হাসে। জাভিয়ান এসে দাদিকে জড়িয়ে ধরে, তার দাদিও নাতিকে জড়িয়ে ধরে। রোহানও গিয়েছিল সাথে, সেও এসে পাশে বসে। তখনই পদ্মারূপা দাদি রোহানের জন্য চা আর জাভিয়ানের জন্য কফি নিয়ে আসে। পদ্মারূপাকে এসব নিয়ে আসতে দেখে বলে ওঠে, তুমি এসব আনছো কেন? সার্ভেন্ট নেই আর তোমাকে বলছিলাম না রান্না ঘরে যাবে না, তবুও কেন গেলে? পদ্মারূপা শান্ত ভঙ্গিতে বলে, দেখুন, আমার এভাবে বসে থাকতে ভালো লাগে না, আর রান্নাই তো এটা, আর বড় কি আমার রান্না করে অভ্যাস আছে? আমি এইটুকুনি করতে চাই, আপনি এই নিয়ে আর কিছু বলবেন না। দাদি ভাবে হয়তো এখন জাভিয়ান রেগে যাবে, কিন্তু দাদিকে অবাক করে দিয়ে জাভিয়ান আর কিছুই বলে না, চুপচাপ কফির কাপ নিয়ে খেতে থাকে। পদ্মারূপা আবারও রান্না ঘরে চলে যায়। পদ্মারূপা রান্নার শেষে রুমে যায়, ফ্রেশ হতে হবে, শরীরটা ঘামে একাকার হয়ে গেছে। পদ্মারূপা রুমে ঢুকতেই জাভিয়ান এসে একটানে পদ্মারূপাকে নিজের কাছে টেনে নেয়, ঘাড়ে মুখ ডুবিয়ে বলে ওঠে, এই মহারানী শুধু কাজ করলে হবে, এই অধম প্রজার দিকেও তো একটু নজর দাও। পদ্মারূপা বলে, কেন, কি হয়েছে আপনার? এই তো একটু সময়ই তো রান্না ঘরে ছিলাম, এতেই আপনার এত অস্থিরতা? জাভিয়ান গভীরভাবে পদ্মারূপার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায়। পদ্মারূপা কেঁপে ওঠে। জাভিয়ান পদ্মারূপার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, কি করব বলো। তোমার কাছে একটু সময় হলেও আমার কাছে অনেক সময়, মনে হয়েছে নিজেকে কেমন শূন্য শূন্য লাগছিল তোমায় ছাড়া। এখন থেকে আমিও রান্না ঘরে থাকবো তোমার সাথে সাথে, মনে থাকে যেন। পদ্মারূপা চোখ বন্ধ করে নেয়, 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখ থেকে। এটা দুঃখের অশ্রু নয়, এটা সুখের অশ্রু, এতটা ভালোবাসা, এতটা সুখ যে তার কপালে লেখা ছিল সে কখনো ভাবতেই পারেনি। পদ্মারূপা এবার জাভিয়ানকে বলে ওঠে, এই মিস্টার, এবার তো ছাড়ুন, আপনি তো খুব পচা দেখছি ঘামে, আমার শরীরের যাতা অবস্থা, আর আপনি আমাকে এভাবে জড়িয়ে রেখেছেন, ছি। জাভিয়ান এবার পদ্মারূপাকে সামনের দিকে ঘুরিয়ে বলে, এই একদম ছি বলবে না, তোমার শরীরের ঘ্রাণ ক্ষণে ক্ষণে আমায় মাতাল করে তুলে, বারংবার আমি হারিয়ে যাই আর তুমি ছি বলছো। পদ্মারূপা বলে, পচা বেডা ছাড়েন, আমি গিয়ে ফ্রেশ হব। জাভিয়ান কপালে চুমু এঁকে দিয়ে পদ্মারূপাকে ছেড়ে দেয়। পদ্মারূপা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর জাভিয়ান তার ল্যাপটপ নিয়ে বসে বিছানায়। খাওয়ার পর্ব সেরে রুমে আসে, অফিসে জরুরি কাজ থাকায় জাভিয়ান আজ অফিসে যাবে, তাই রেডি হচ্ছে। পদ্মারূপা বিছানার এক কোণে বসে পা দুলাচ্ছে। হঠাৎ জাভিয়ান পদ্মারূপার কাছে এসে নিচে বসে পড়ে। পদ্মারূপা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, টাইটা বেঁধে দাও। পদ্মারূপা হেসে টাইটা বেঁধে দেয়। এবার জাভিয়ান নিজের কপালটা এগিয়ে দিয়ে বলে, এবার চুমু দাও। পদ্মারূপা লজ্জায় মাথা নুয়ে নেয়। জাভিয়ান বলে, দাও না লক্ষ্মী বউ, নয়তো আমি অফিসে যাব না। পদ্মারূপা বাধ্য হয়ে জাভিয়ানের চোখ নিজের হাত দিয়ে ঢেকে দিয়ে কপালে চুমু দিয়ে দেয়। জাভিয়ান খুশিতে জড়িয়ে ধরে পদ্মারূপাকে আচমকা। পদ্মারূপার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। পদ্মারূপা আবেশে চোখ বন্ধ করে নেয়, মিনিট 5 পরে ছেড়ে দেয়, তারপর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে নাকে নাক ঘষে বলে ওঠে, অফিস থেকে এসে তোমাকে মামার বাসায় নিয়ে যাব, আর সাবধানে থেকো, আমি কিন্তু একটু পর পর ফোন দিব, ফোনটা কাছেই রেখো। জাভিয়ান পদ্মারূপাকে একটা ফোন কিনে দিয়েছে, যদিও পদ্মারূপা না করেছিল, কিন্তু জাভিয়ান শুনেনি। জাভিয়ান চলে যায়। পদ্মারূপা একা থেকে কি করবে, তাই সে দাদির কাছে চলে যায়, দাদির সাথে সময় কাটাবে। দুপুর 2টায় জাভিয়ান এসে পড়ে। এই এতটুকু সময়ের মাঝে যে কতগুলো ফোন দিয়েছে হিসেব নেই। পদ্মারূপা জাভিয়ানের এমন পাগলামি দেখে শুধু হেসেছে। এখন আবার এত তাড়াতাড়ি চলেও এসেছে।
পদ্মারূপা দুপুরের রান্না শেষ করে টেবিলে রাখছিল, জাভিয়ান আসতেই রুমে চলে যায়। জাভিয়ান পদ্মারূপাকে দেখে জড়িয়ে ধরে বলে, বউ খুব মিস করেছি তোমায়, মন চেয়েছিল ছুটে আসতে তোমার কাছে। পদ্মারূপা বলে, ফোনে তো কথা বলেছেন এই একটু পর পর। পদ্মারূপা বলে, ফোনে কথা বললে কি, তোমাকে তো এভাবে কাছে পাইনি সোনা। পদ্মারূপা বলে, হয়েছে এবার ফ্রেশ হয়ে আসুন, খাবেন না? জাভিয়ান দুষ্টু হেসে বলে, আমার তো অন্য কিছু খেতে মন চাইছে সোনা বউ। পদ্মারূপা বলে, কি খাবেন বলেন, আমি রান্না করে দেব। জাভিয়ান বলে, রান্না করতে হবে না, সেটা আমার সামনেই আছে। পদ্মারূপা কিছু বলতে যাবে তার আগেই জাভিয়ান তার ঠোঁট দিয়ে জাভিয়ানের ঠোঁট চেপে ধরে। পদ্মারূপার চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর জাভিয়ান পদ্মারূপাকে ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আর পদ্মারূপা আহাম্মকের মতো চেয়ে থাকে জাভিয়ানের যাওয়ার দিকে। জাভিয়ান বেরিয়ে এলে দুজন মিলে নিচে চলে যায়। দাদিসহ সবাই খাবার খেয়ে নেয়। সন্ধ্যার পরে তারা রওনা হয় পদ্মারূপার মামার বাসার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট লাগবে ওই বাসায় যেতে। পদ্মারূপার মামার বাসায় পদ্মারূপার মামি বিরক্ত নিয়ে রান্না বান্না করছে। পদ্মারূপা এখানে আসবে এতে তিনি মোটেও খুশি নন। আপদ বিদেয় হয়েছে, এখন আবার এখানে আসছে কেন? যত সব ঝামেলা। পদ্মারূপার মামি শুধু শুনেছে পদ্মারূপার বিয়ে হয়েছে, তবে কার সাথে হয়েছে, ছেলে দেখতে কেমন, কি করে, এসব তিনি জানেন না আর জানার ইচ্ছেও করেননি। আজ যখন শুনল পদ্মারূপা আসবে, তার স্বামীকে নিয়ে না করতে চেয়েছিল, কিন্তু পদ্মারূপার মামার কারণে আর কোনো কথা বলতে পারেননি। তখন থেকেই মুখটাকে গম্ভীর করে রেখেছে আর বিরক্ত সহিত কাজ করছে। যেমনই হোক জামাই আসবে বলে কথা, কিছু তো রান্না করতেই হয়। আফিয়া ড্রয়িং রুমের সোফায় বসে আছে, তার মুখেও বিরক্তির ছাপ। হঠাৎ কলিং বেল বেজে ওঠায়। আফিয়া বিরক্ত নিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে জাভিয়ানকে দেখতে পেয়ে আফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। জাভিয়ান ভেরোস এখানে, তার বিশ্বাসই হচ্ছে না। সে জাভিয়ানের দিকে তাকিয়ে আছে তো আছেই, চোখের পলক ফেলছে না। পাশে যে পদ্মারূপা দাঁড়িয়ে আছে এতে তার কোনো খেয়াল নেই। পদ্মারূপার মামা নিচে নামছিলেন। মেয়েকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান। দরজার সামনে পদ্মারূপা আর জাভিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠেন, আরে তোমরা এসেছো, ভিতরে আসো বাবা। পদ্মারূপা আফিয়াকে সাইড কেটে এসে মামাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো মামা? তিনি পদ্মারূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, এই তো মা, ভালো আছি, তুই কেমন আছিস মা? পদ্মারূপা হেসে বলে, খুব ভালো আছি মামা। জাভিয়ানেও এসে কুশল বিনিময় করে। ড্রয়িং রুমে কথার আওয়াজ পেয়ে পদ্মারূপার মামি ড্রয়িং রুমে আসে। আর পদ্মারূপার দিকে তাকিয়ে তিনি হাঁ হয়ে যান। পদ্মারূপার পরনে দামি শাড়ি, গলায় ভারী কাজের একখানা চোকার হার, খাঁটি সোনার ওপর সূক্ষ্ম নকশায় বসানো ঝকঝকে হীরা আর পান্না। আলো পড়ার কারণে হারটা যেন আরও ঝিলমিল আর চকচকে করে উঠছে। কানে লম্বা ঝুমকা যাতে তার সৌন্দর্যকে আরও মোহনীয় করে তুলছে। কপালের ঠিক মাঝখানে ছোট্ট একটি টিপের মতো বসানো নথ, যা তার মুখাবয়বে এনে দিচ্ছে রাজকীয় আভিজাত্য। হাতভর্তি চিকন আর মোটা সোনার চুড়ির সমাহার, কিছুতে খোদাই করা ফুলের নকশা, কিছুতে আবার বসানো ছোট ছোট পাথর। আঙুলে ঝলমল করছিল একখানা হীরের আংটি আর পায়ে ছিল রূপার নূপুর। সব মিলিয়ে পদ্মারূপার সৌন্দর্য আর আভিজাত্যকে আরও উজ্জ্বল করে তুলছে। পদ্মারূপার মামির যেন বেহুশ হবার উপক্রম, সাথে হিংসায় জ্বলে যাচ্ছে। এত সুখে আছে এই মেয়ে। পদ্মারূপার মামি এখন পদ্মারূপার মামার উপর কেঁপে গেছে। তার মেয়েকে রেখে এই এতিম মেয়েটাকে বিয়ে দিয়ে দিল এত বড় লোক পাত্রের কাছে। আজ যদি পদ্মারূপার জায়গায় তার মেয়ে আফিয়া থাকত, তার মেয়েটাও এত সুখে থাকত। পদ্মারূপার মামি মনে মনে বলে ওঠেন, তোকে আমি সুখী হতে দেব না পদ্ম, তোর সব সুখ আমি কেড়ে নেব। জাভিয়ান পদ্মারূপার মামির দিকে তাকায়, বুঝতে পারে এই মহিলাই পদ্মারূপার মামি। বুঝতে পেরে মনে মনে বলে, রেডি থাকেন মামি শাশুড়ি, আপনার পতনের দিন শুরু হয়ে গেল। আমার পদ্মকে কষ্ট দেওয়ার শাস্তি আপনাকে হাড়ে হাড়ে বুঝাবো ডাইনি মহিলা। জাভিয়ান পদ্মারূপার মামির দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম মামি শাশুড়ি, ভালো আছেন? এতে যেন তিনি আনন্দে আধখানা হয়ে যায়। তিনি জবাবে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? রোহান বিড়বিড় করে বলে, আরে বাহ, এত লম্বা আর এত ভদ্রভাবে সালামের জবাব দিল যে। জাভিয়ান মুচকি হেসে বলে, জি মামি ভালো আছি, এখন আরো বেশি ভালো থাকব। পদ্মর মামি বলে, যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার পরিবেশন করছি। জাভিয়ান বলে, এখনই না, সবে মাত্র এলাম একটু পরে মামি। পদ্মর মামি জাভিয়ানের ব্যবহারে খুব খুশি হয়। পদ্মারূপা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো মামি?
উনি মনে মনে কেঁপে থাকলেও সবার সামনে তা প্রকাশ করলেন না, বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? পদ্ম: আমিও ভালো আছি। এবার পদ্মর মামা বলে, জামাইকে নিয়ে রুমে যা, একটু ফ্রেশ হয়ে রেস্ট নে। পদ্ম মাথা নাড়িয়ে জাভিয়ানকে নিয়ে উপরে উঠে যায়। আর রোহানকে গেস্ট রুম দেখিয়ে দিলে সেও সেখানে ফ্রেশ হতে চলে যায়। জাভিয়ান পদ্মারূপার রুমে ঢুকে চারদিক তাকিয়ে বেশ অবাক হয়। রুমে একটা খাট আর পুরাতন একটা আলমারি ছাড়া রুমে তেমন কিছু নেই। জাভিয়ান মনে মনে বলে, আমার কলিজাটা এত কষ্ট করেছে, ভাবতেই কষ্ট লাগছে। ভেবো না আমার মহারানী, তোমাকে আমি সর্বোচ্চ সুখে রাখবো, কখনো কোনো কষ্ট তোমাকে করতে দেব না, কোনো আঘাত কখনো তোমায় লাগতে দেব না। আমি সর্বক্ষণ তোমার ঢাল হয়ে থাকবো, আমার পাখি। পদ্মারূপা নিজের বেকনিতে গিয়ে দাঁড়ায়, আকাশপানে তাকিয়ে মনে মনে বলে, মা বাবা, তোমরা দেখছো তো আমি আজ ভীষণ সুখী। তোমরা জানো মা বাবা, উনি আমাকে খুব ভালোবাসে। তোমরাও হয়তো তোমার মেয়ের সুখ দেখে খুশি। দোয়া করো বাবা মা, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত উনার ভালোবাসার চাদরে জড়িয়ে থাকতে পারি। আজ আমার কোনো অভিযোগ নেই, কিন্তু একটাই আফসোস, আজ যদি তোমরা আমার পাশে থাকতে তাহলে জীবনটা আরো পরিপূর্ণ হতো। জাভিয়ান পিছন থেকে এসে পদ্মারূপাকে জড়িয়ে ধরে। পদ্মারূপা চমকে ওঠে, তবে পরক্ষণেই তার ঠোঁটে হাসি ফোটে উঠে, এটা যে তার পাগল প্রেমিক পুরুষ। জাভিয়ান পদ্মর গাড়ে নাক ঘষে বলে, কি ভাবছে আমার মহারানী? পদ্ম বলে, কিছু না আমার মহারাজা। জাভিয়ান হেসে আরো গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। এদিকে আফিয়া পুরোটা সময় শুধু জাভিয়ানের দিকেই তাকিয়ে ছিল। সামনাসামনি এই প্রথম দেখেছে জাভিয়ানকে, এর আগে টিভি চ্যানেলে দেখেছে। জাভিয়ানকে সামনাসামনি দেখে আর নিজেকে সামলাতে পারছে না, আর তার শত্রুর বর হিসেবে তো মানতেই পারছে না, হিংসায় জলে পুড়ে যাচ্ছে। আফিয়া রান্না ঘরে তার মায়ের কাছে যায় আর বলে, মা আমি জাভিয়ানকে চাই, যে কোনো ভাবে হলেও আমি জাভিয়ানকে চাই। যদি ওই পদ্মকে সরাতে হয় তবে আমি তাই করব মা। পদ্মর মামি বলে, এ নিয়ে তোর ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করব কিভাবে তার স্বামী নিয়ে সুখে থাকে তা আমি হাড়ে হাড়ে বুঝাবো। আর তুই চিন্তা করিস না, জাভিয়ানের বউ তুইই হবি। তখনই জাভিয়ান পিছন থেকে বলে উঠে, কে কার বউ হবে মামি, শাশুড়ি? হঠাৎ জাভিয়ানকে এখানে দেখে আর জাভিয়ানের কথায় আফিয়া আর তার মা চমকে যায়। জাভিয়ান এখানে কি করছে? তিনি আমতা আমতা করে বলে ওঠেন, কিছু না বাবা, ওই তো আফিয়াকে বলছিলাম বিয়ের বয়স হয়েছে তো, মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই আর কি। জাভিয়ান বলে, ওহ তাহলে জামাই দেখব নাকি? আচ্ছা কেমন জামাই দেখব, টাকওয়ালা বুড়ো কাকা নাকি? জাভিয়ানের কথায় ওরা দুজন ভেবাচেকা খেয়ে যায়। পদ্মর মামি কথা ঘুরানোর জন্য বলে ওঠে, বাবা তুমি এখানে এসেছো কেন, কোনো প্রয়োজন? জাভিয়ান বলে, মামি শাশুড়ি, প্রয়োজন আমার মহারানীর জন্য একটু চা বানাতে এলাম, মাথা ধরেছে, চা খেলে হয়তো কমে যেতে পারে। আফিয়া বুঝতে পারে মহারানী কাকে বলেছে, তাই সে মুখ বাঁকিয়ে বলে ওঠে, কেমন মেয়ে, নিজের বরকে দিয়ে কাজ করাচ্ছে। জাভিয়ান হেসে বলে, তার রাজ্যের এক তুচ্ছ প্রজা আমি, তার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি। আমার মহারানীর জন্য আমার এই প্রাণটাই নির্দ্বিধায় দিয়ে দিতে পারি। আর কাজ তো সামান্য ব্যাপার। আফিয়ার যেন আর সহ্য হচ্ছে না, মন চাইছে এখনই পদ্মকে খুন করতে। জাভিয়ান আবারও বলে ওঠে, আর আমার মহারানীর ক্ষতি যে করতে চাইবে তাকে এমন শাস্তি দেব যে বাঁচার ইচ্ছাই হারিয়ে ফেলবে। জাভিয়ানের এমন কথায় মামিয়ে দুজনে ভয় পেয়ে যায়। পদ্মর মামি ভাবে, জাভিয়ান আমাদের কথা শুনে নেই তো, আবার না হলে এমন কথা বলছে কেন? পদ্মর মামি বলে, বাবা তুমি পদ্মর কাছে যাও, আমি চা করে আফিয়াকে দিয়ে পাঠিয়ে দেব। জাভিয়ান বলে, না মামি শাশুড়ি, আজকাল কাউকে দিয়ে বিশ্বাস নেই, আপনি বরং আপনার কাজ করুন, আমায় বলে দিন কোথায় কি রাখা আছে, আমি বানিয়ে নিচ্ছি। পদ্মর মামি আর কিছু বলে না, জিনিসগুলো দেখিয়ে দেয়। জাভিয়ান চা বানাতে শুরু করে, আফিয়া দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুঁসছে। জাভিয়ান 2 কাপ চা নিয়ে রান্না ঘর থেকে বেরোতে যাবে, কিন্তু কিছু একটা মনে করে। জাভিয়ান চায়ের 2 কাপ পদ্মর মামির দিকে এগিয়ে দিয়ে বলে, মামি শাশুড়ি একটা কাজ করুন তো, আপনি বরং সার্ভেন্টের কাজটা করুন, এটা আমার মহারানীকে দিয়ে আসুন। ভিতরে ভিতরে রেগে গেলেও কিছু বলেন না, ট্রেটা হাতে নিতে যায়, কিন্তু জাভিয়ান ইচ্ছে করেই গরম চা পদ্মর মামির হাতে ফেলে দেয়। গরম চা হাতে পোড়ায় পদ্মর মামি হালকা চিৎকার করে ওঠে, সাথে সাথে হাতটা লাল হয়ে যায়। জাভিয়ান বাঁকা হেসে বলে ওঠে, আপনি তো কোনো কাজের দেখছি না মামি শাশুড়ি, সামান্য ট্রেটা ধরতে পারেন না? ওকে আমার কাছেই দিন, আমি আমার মহারানীর জন্য নিয়ে যাচ্ছি। এই বলে বাকি 1 কাপ নিয়ে রান্না ঘর থেকে বেরিয়ে পড়ে আর ভিলেনি হাসি দিয়ে বলে, এভাবেই আমার ম্যারিগোল্ড এর উপর অত্যাচারের শোধ তুলব।
আফিয়া মায়ের হাতের অবস্থা দেখে আঁতকে উঠে দৌড়ে ফ্রিজ থেকে বরফ এনে মায়ের হাতে দিতে থাকে। পদ্মর মামি বুঝতে পারে জাভিয়ান এটা ইচ্ছে করেই করেছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। পদ্মারূপা বেকনিতে দাঁড়িয়ে আছে, পিছন থেকে জাভিয়ান বলে ওঠে, মহারানী এই নাও তোমার চা। পদ্মা মুচকি হেসে বলে, কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন আপনি? জাভিয়ান পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার মহারানীর জন্য করেছি, এতে কষ্টের কি আছে বলো তো? পদ্মারূপা হেসে চায় চুমুক দেয়। রাত 10টায় সবাই খাবার টেবিলে এসে বসে। পদ্মরূপার সাথে একদম গায়ে গা দিয়ে লাগিয়ে বসেছে জাভিয়ান। জাভিয়ান, আজ আফিয়া খাবার এনে টেবিলে দিচ্ছে। পদ্ম ভীষণ অবাক হয় যে মেয়ে থালা ধুয়ে খাবার খেত না, আজ সে কাজ করছে, বাহ বেশ তো। কিন্তু পদ্মর মামির দিকে নজর যেতেই পদ্ম চমকে যায়। পদ্ম বলে, মামি কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন মামি? পদ্মর এমন কথায় তিনি মনে মনে রেগে আগুন হয়ে যায়, কিন্তু জাভিয়ানের দিকে তাকিয়ে ঢুক গিলে শান্ত হয়ে যায় আর মিনমিনে কণ্ঠে বলে, না একটু গরম পানি পড়ে গিয়েছিল তাই আরও কি। পদ্ম বলে, সে কি ডাকলে না কেন আমায়? তিনি মেকি হেসে বলেন, তোর তো মাথা ব্যথা ছিল, জামাই বলছিল তাই আর ডাকিনি মা। পদ্মর মামির মুখে মা ডাক শুনে পদ্ম অবাক হয়। আরও কিছু বলতে যাবে তখনই জাভিয়ান খাবার ধরে পদ্মর মুখের সামনে। পদ্ম হকচকিয়ে যায়। জাভিয়ান বলে, মহারানী অনেক রাত হয়েছে, খেয়ে নাও, না হলে অসুস্থ করবেন মহারানী। লোকটার এমন কথায় পদ্ম লজ্জায় মরি মরি অবস্থা। ইস, লোকটার একটুও লজ্জা শরম নেই, সবার সামনে এসব কি বলছে? এখন সবাই কি ভাববে? পদ্মর মামা এসব দেখে এক তৃপ্তিময় হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণায়। তার ভাগ্নিকে সে সঠিক মানুষের হাতেই তুলে দিয়েছে। ভালো থাকবে তার পদ্ম, এতেই উনি ভীষণ খুশি। পদ্মর অভিব্যক্তি হয়তো জাভিয়ান বুঝতে পেরেছে, তাই কানে কানে বলে ওঠে, আমার বউকে আমি খাইয়ে দেব, তাতে কার কি আসে যায়, আর কে কি ভাবলো আমি এসব নিয়েও ভাবি না বউ। তাই আর কিছু না ভেবে খাও সোনা। জাভিয়ান পরম যত্ন নিয়ে পদ্মাকে খাইয়ে দিতে থাকে এবং নিজেও খেয়ে নেয়। আফিয়া দেখে হিংসায় জ্বলে যাচ্ছে, এখনই মন চাচ্ছে পদ্মকে খুন করতে। সব কিছু শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করছে। খাওয়া দাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। রোহান চলে যায় গেস্ট রুমে। রুমে আফিয়া তার মাকে বলছে, মা আমার কিছুতেই ওই পদ্মর সুখ সহ্য হচ্ছে না, রাগ লাগছে খুব যে একটা ভালো জামা পেত না পরার জন্য, আজ সে দামি দামি কাপড় গহনা পরে ঘুরাচ্ছে, আর ওই জাভিয়ানের আধিক্যতা দেখে ওর প্রতি আমার গা জ্বলে যাচ্ছে। তা শুনে আফিয়ার মা বলে, রূপের জালে ওই পোলারে ফাঁসিয়েছে, ভালো করেই বুঝতে পারছি। নয়তো ওর মতো ফকিন্নি রে কোন পোলায় বিয়ে করত। বেশ উজনে উঠে গেছে, ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। এরপর দুই মা মেয়ে মিলে একটা প্ল্যান করে। আফিয়ার ঠোঁটে ফুটে এক রহস্যময়ী হাসি, বিড়বিড় করে বলে, আজ রাতটাই তোর শেষ রাত পদ্ম। জাভিয়ান বিছানায় শুয়ে পড়ে। পদ্ম জাভিয়ানকে বলে ওঠে, এখানে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? জাভিয়ান বুঝতে পারে পদ্ম কেন বলছে এই কথা। জাভিয়ান পদ্মকে টেনে নিজের কাছে নিয়ে যায় এবং পদ্মকে নিচে শুয়ে নিজে পদ্মর বুকে মাথা রাখে। পরম আবেশে চোখ বন্ধ করে নেয় এবং অতি আদুরে কণ্ঠে বলে ওঠে, একটু কষ্ট লাগছে বউ তোমার বুকে ঠাঁই পেয়ে, বরং নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তুমি পাশে থাকলে যে কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হবে না বউ, শুধু তুমি আমার পাশে থেকো। পদ্মর গলা কাঁপে, মনে অনাবিল শান্তির বর্ষণ বয়ে যায়। সে জাভিয়ানের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকব জাভিয়ান। এই প্রথম পদ্ম তাকে নাম ধরে ডাকল। জাভিয়ান ডাকটা শুনে কেমন মাতাল করা চাহনি দেয়। পদ্মর মুখে তার নামটা একদম মধুর মতো লাগছে। আজ মনে হলো জাভিয়ান নামটা রাখা তার জন্য সার্থক। জাভিয়ান পদ্মর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার ডাকো না বউ আমার নাম ধরে। পদ্ম হাসে তার পাগল প্রেমিক রূপী স্বামীর কথা শুনে। তারপর আবারও আস্তে করে বলে ওঠে, জাভিয়ান আমার জাভিয়ান। জাভিয়ান যেন খুশিতে আধখানা হয়ে যায়, সেও পদ্মর মতো আস্তে করে বলে ওঠে, হুম আমি তোমার, শুধু তোমার জাভিয়ান। এই বলেই জাভিয়ান শক্ত করে জড়িয়ে ধরে পদ্মর গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট উষ্ণ আদরে ভরিয়ে দেয় তার ম্যারিগোল্ডকে। পদ্ম জাভিয়ানের চুল খামছে ধরে। কিছুক্ষণ পর জাভিয়ান মুখ তুলে তাকায় পদ্মর দিকে, দেখে পদ্ম চোখ বন্ধ করে আছে, ঠোঁটে লজ্জা মাখা হাসি। গাল দুটি লাল টমেটোর মতো হয়ে গেছে লজ্জায়। জাভিয়ান টুপ করে গালে চুমু দিয়ে দেয়। এরপর পদ্মকে ফিসফিস করে বলে ওঠে, বউ এই বউ চোখ খোলো, তাকাও আমার দিকে।
পদ্ম পিটপিট করে তাকায় জাভিয়ানের চোখের দিকে, দুজনের চোখ মিলিত হয়, একে অপরের চোখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। জাভিয়ান পদ্মারূপার চোখের দিকে তাকিয়েই দুষ্টু হেসে বলে ওঠে, কি মহারানী, দৃষ্টি সরাতে মন চাইছে না? জাভিয়ানের এমন কথায় পদ্ম লজ্জা পেয়ে যায়, লজ্জায় মুখ লুকায় জাভিয়ানের বুকে। জাভিয়ান শব্দ করে হেসে দেয়, নিজেও জড়িয়ে ধরে তার পদ্মকে। ধীরে ধীরে দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। রাত প্রায় 2টা, হঠাৎ দরজার অপাশে কিছু একটা শব্দ পেয়ে পদ্মর ঘুম ভেঙে যায়। পদ্ম জেগে উঠতে যাবে, তখন দেখতে পায় জাভিয়ান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। পদ্ম শব্দের কথা ভুলে গিয়ে জাভিয়ানের ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় তাকে কতটা সুন্দর লাগছে। কিন্তু আবারও সেই শব্দটা হয়। পদ্ম জাভিয়ানের থেকে নিজেকে কোনো রকম ছাড়িয়ে উঠে বসে পরনের শাড়িটা ঠিক করে বিছানা থেকে নেমে আসে। দরজা খুলে বাহিরে আসে আর বলে, কে? কিসের শব্দ হচ্ছে? কেউ আছো এখানে? কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই, আর অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। পদ্ম অন্ধকারেই হাতড়িয়ে হাঁটছে। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ ধাক্কা দিল তাকে, নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। কিন্তু আচমকা কেউ একজন হেঁচকা টানে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তার বুক কাঁপছে, শক্ত করে জড়িয়ে ধরে পদ্মকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মর নাকে পরিচিত ঘ্রাণ এসে বাড়ি খেতেই বুঝতে পারে এটা জাভিয়ান। তবুও জাভিয়ান কিছুটা শান্ত স্বরে বলে ওঠে, ভয় পেও না সোনা, আমি তোমার জাভিয়ান। কিন্তু তুমি এখানে এলে কেন একা একা সোনা? পদ্ম কিছু একটা বলতে যাবে, অমনি কারো চিৎকারে সেদিকে তাকায়, আর বাড়ির লাইটেও আচমকা জ্বলে ওঠে। দেখতে পায় মেঝেতে আফিয়া পড়ে আছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। একটু দূরেই পদ্মর মামি দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়ের এমন অবস্থা দেখে তিনি আঁতকে ওঠেন। দৌড়ে মেয়ের কাছে যান। পদ্ম জাভিয়ানকে ছেড়ে দৌড়ে যেতে নেয়, কিন্তু জাভিয়ান পদ্মকে হাত ধরে আটকে দেয়। বাহিরে চেঁচামেচি শুনে পদ্মর মামাও রুম থেকে বেরিয়ে আসে। আর রুহান নিচেই ছিল, মূলত সেই লাইট অন করেছে। সে পানি নেওয়ার জন্যই ড্রয়িং রুমে এসেছিল, কিন্তু উপরে কিছুর শব্দ পেয়ে সে থেমে যায়। কিছুক্ষণ বুঝার চেষ্টা করে কিসের শব্দ হচ্ছে। কিন্তু যখন পদ্মর কণ্ঠস্বর শুনল তখনই বুঝে গেল কোনো এক গড়বড় আছে। তাই সে সুইচ খুঁজে লাইট অন করে দেয়, কিন্তু এর আগেই অঘটন ঘটে যায়। রোহানও তাদের কাছে আসে, আর এই অবস্থা দেখতে পায় আফিয়ার মা কান্না করছে মেয়েকে জড়িয়ে। তার মামাও কান্না করছে মেয়ের এমন অবস্থা দেখে। যেমনই হোক, মেয়ে তো কোনো বাবা কি মেয়ের এমন অবস্থা দেখতে পারে? এদিকে পদ্মারূপাও থরথর করে কাঁপছে, কারণ পদ্ম একদম সিঁড়ির কাছাকাছি ছিল। তাকে যদি জাভিয়ান এসে ঠিকমতো না ধরত, তবে এখান থেকে পড়েই আজ তার মৃত্যু ঘটত। তবে ধাক্কা দিল কে? হঠাৎ কিছু একটা মনে আসতেই যা বুঝার বুঝে গেল পদ্ম। তবে কি তার মামি আর আফিয়াই তাকে মারতে চেয়েছিল? এতটাই ঘৃণা করে ওকে ওরা। কিন্তু ও তো ঘৃণা করতে পারে না। এইসব ভেবেই চোখের কোণে পানি জমে উঠে। তবে তা গোপন করে জাভিয়ানকে অনুরোধ স্বরে বলে ওঠে, জাভিয়ান প্লিজ, ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন, এভাবে থাকলে ওর ক্ষতি হয়ে যাবে তো। প্লিজ জাভিয়ান। এই বলে যেতে নেয় সে আফিয়ার কাছে, কিন্তু জাভিয়ান রাগী চোখে তাকায় পদ্মর দিকে। পদ্ম আঁতকে উঠে ওই রাগান্বিত দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। জাভিয়ান পদ্মর থেকে দৃষ্টি সরিয়ে রোহানের দিকে তাকায়। আর শক্ত কণ্ঠে বলে ওঠে রোহানকে, রোহান, তুই ওকে নিয়ে হাসপাতালে যা। রোহান বলে, কিন্তু ভাই, এখন কোনো হাসপাতাল? রোহানকে বলতে না দিয়েই বলে ওঠে, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই নিয়ে যা। রোহান আর কি করবে, সে আফিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়। সাথে পদ্মর মামাও যায়। জাভিয়ান পদ্মর মামির কাছে গিয়ে কানে কানে বলে ওঠে, অন্যের জন্য কুয়া খনন করলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয় মামি শাশুড়ি। এটা এবার স্বচক্ষে দেখলেন তো? পদ্মর মামি ব্যথিত নজরে তাকায় জাভিয়ানের দিকে। জাভিয়ান সেই দৃষ্টি উপেক্ষা করে বলে ওঠে, আপনি আমার পদ্মর ক্ষতি করতে চেয়েছিলেন, আর এখন দেখুন নিজের ক্ষতিই হয়ে গেল। তাই আগেই সাবধান করে দিচ্ছি, আমার পদ্মরানীর থেকে দূরে থাকবেন। নয়তো প্রলয় শুরু করে দেব, ধ্বংস করে দিব সবকিছু। পদ্মর মামি জাভিয়ানের এমন হুমকিতে ভয় পেয়ে যায়। জাভিয়ানের লাল চোখ দেখে 2 পা পিছিয়ে যায়। জাভিয়ান পদ্মকে নিয়ে রুমে চলে যায়। পদ্ম জাভিয়ানকে বলে, আফিয়ার কিছু হবে না তো? আর আমাকে ওর কাছে যেতে দিলেন না কেন? জাভিয়ান শান্ত চোখে তাকায় পদ্মারূপার দিকে। তার পদ্ম অতি নরম মনের, যেন ননের পুতুল। এই জন্যই তো তার পদ্মকে সবাই কষ্ট দিতে পারে। আচমকা জাভিয়ান পদ্মকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, আই লাভ ইউ। আই লাভ ইউ এ লট মাই ম্যারিগোল্ড। পদ্মারূপাও জাভিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জাভিয়ান পদ্মকে ছেড়ে দিয়ে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে ওঠে,
ঘুমিয়ে পড়ো সোনা বউ, কিছু কিছু মানুষের জন্য টেনশন না করাই ভালো। আজ যদি আমি সময় মতো না যেতাম তাহলে কি হতো ভাবতেই আমার কলিজার পানি শুকিয়ে গেছে। তাই এসব মানুষের জন্য টেনশন করে নিজের উপর প্রেশার দেওয়া মোটেও সমীচীন মনে করি না আমি। পাখি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পদ্ম অবাক হয়, তাহলে কি জাভিয়ান বুঝতে পেরে গেছে তার মামি আর আফিয়ার প্ল্যান? তবে মুখ ফোটে কিছু বলে না, জাভিয়ানের বুকে চুপটি করে মিশে চোখ বন্ধ করে নেয়। ফ্ল্যাশব্যাক। তখন ইচ্ছে করেই আফিয়া একটা ফুলদানি শব্দ করে ভেঙে ফেলে, যেন শব্দের উৎস খুঁজে পদ্ম বের হয়, কারণ তারা জানে পদ্মর ঘুম খুব পাতলা আর তাদের প্ল্যান কাজে দেয়। পদ্ম সত্যি সত্যি উঠে আসে আর কথা বলতে বলতে এগিয়ে যায় আর পিছনে গিয়ে পদ্মকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু সেখানে অন্য কেউ এসে পড়ায় ভয় পেয়ে যায় আর জাভিয়ানের কণ্ঠস্বর শুনে চমকে যায়। তাই তাড়াহুড়ো করে পালাতে যায়, অমনি দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় আর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। জাভিয়ান না আসলে হয়তো পদ্মর কিছু একটা হয়ে যেত। ফ্ল্যাশব্যাক শেষ। 3 দিন হলো জাভিয়ান পদ্মকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছে। সে চায় না আর কেউ তার পদ্মর ক্ষতি করার চেষ্টা করুক। সে পদ্মকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না, তাই এসে গেছে। সে রাতে আফিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়, তবে বেশি না হলেও একদম কমও আঘাত লাগেনি। এখন বেড রেস্টে আছে আফিয়া। পদ্মর মামি নিজের ভুল বুঝতে পেরেছে, আজ তাদের অন্যায়ের কারণে তার মেয়ে কষ্ট পাচ্ছে। তারা স্বীকার করে নেয় তাদের অপরাধের কথা। সেদিনের পর থেকে পদ্মর মামা একটা কথাও বলেনি মা মেয়ের সাথে। পদ্মর মামি এখন অনুশোচনায় ভুগছে, পদ্মর প্রতি করা প্রতিটা অন্যায়ের অনুশোচনায় ভুগছে। তিনি এই কথার প্রমাণ পেয়েছেন যে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ তার ক্ষতি করেন। কারণ আল্লাহ তার বান্দার কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। তিনি পদ্মর কাছে ক্ষমা পাবার সুযোগটুকু পান না। এর আগেই জাভিয়ান তাকে নিয়ে চলে গেছে। জাভিয়ান অফিসে আর পদ্ম এই মাত্র কলেজ থেকে এসেছে। সকালে দুজন একসাথে বেরিয়েছিল। জাভিয়ান পদ্মকে কলেজে নামিয়ে তারপর অফিসে গেছে। পদ্ম ফ্রেশ হয়ে দাদির সাথে খেয়ে নেয়, দুপুরের রান্না কাজের বুয়াই করে। আর রাতে আর সকালে পদ্ম করে, জাভিয়ান না করলেও শুনে না। খাওয়া দাওয়া করে, দাদিজানের সাথে খোশগল্পে মেতে ওঠে। দাদিজানের এখন আর শূন্য লাগে না, বাড়িটা একা একা লাগে না। পদ্মকে পেয়ে যেন বাড়িটা তার পরিপূর্ণ হয়েছে। এই মেয়েটার সাথে কথা বললে মন খারাপ একাকিত্ব খড়পুরের ন্যায় উবে যায়। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানান পদ্মকে তার নাতির জীবনে এনে দেওয়ার জন্য। মাগরিবের আজান দেওয়ায় পদ্ম রুমে চলে আসে নামাজ পড়ার জন্য। জাভিয়ান রাত 9:30টার দিকে আসবে ফোন করে বলে দিয়েছে। পদ্ম করে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে স্বামীর মঙ্গল কামনার প্রার্থনা করে। জায়নামাজ রেখে রান্না ঘরে চলে যায় রাতের জন্য রান্না করতে। রাত প্রায় 8:30 বেজে গেছে রান্না করতে করতে। রান্নার কাজ শেষ করে পদ্ম রুমে আসে, ফ্রেশ হয়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়। ভালো লাগছে না তার। জাভিয়ানকে ছাড়া কোনো দিন রাত করে আসেনি। প্রতিদিন সন্ধ্যার আগে আগে চলে আসতো, কিন্তু বেশি কাজ থাকায় বলছে আসতে দেরি হবে। তবে একটু পরপর ঠিকই ফোন দিয়ে কথা বলছে। কাজ অথচ ফোন দেওয়া ভুলছে না। পদ্মর কথা না শুনলে নাকি তার কাজে মন বসে না, মনটা নাকি সারাক্ষণ বউ বউ করে। তাই কাজের ফাঁকে ফাঁকে ফোন দিচ্ছে। পদ্মর অনেক হাসি পায় জাভিয়ানের কথা শুনে। তাকে নিয়ে কত পাগলামি করে তার জামাই জান। সত্যিই ভাগ্য করে এমন একজনকে পেয়েছে, যে নাকি বউকে ভালোবেসে বউয়ের জন্য পাগলামি করে। এমন জামাই কয়জনের কপালে জোটে। পদ্ম মনে মনে হাসে। পদ্মর মন চাইছে জাভিয়ানের জন্য আজ একটু নিজেকে সাজাতে। যেই ভাবা সেই কাজ। পদ্ম আলমারি ঘাঁটতে থাকে, হঠাৎ একটা বাক্সে তার নজর যায়, রেপিং পেপার দিয়ে মোড়ানো। পদ্ম কৌতূহল বশত সেটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসে। সেটার উপরে লেখা, আমাদের প্রণয়ের পূর্ণতার অপেক্ষা। পদ্ম লেখাটা দেখে অবাক হয়, কি আছে এটার ভিতর তা দেখার জন্য আরো বেশি আগ্রহ জাগে। তাই পদ্ম দেরি না করে সেটা খুলতে আরম্ভ করে। খোলে পদ্ম অবাক, সেখানে গোলাপি সিল্কি শাড়ি, কাচের চুড়ি, গলার নেকলেস, এক জোড়া নুপুর আর আলতা, সাথে একটা চিরকুট। পদ্ম চিরকুটটা হাতে নেয়, খুলে পড়তে শুরু করে। আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসার পদ্মফুল, জানি একদিন তোমার চোখে পড়বে, এই জন্যই তো রেখেছি। যদি চোখে পড়ে তাহলে পড়ে নিও আমার অব্যক্ত হৃদয়ের কথা, আমার ভালোবাসার কথা। আমার হৃদয়ের রানী, আমার ভালোবাসার একান্ত রমণী। আমি শুধু তোমাতেই আসক্ত, তোমার মায় আসক্ত। আমি তোমাকে ভালোবাসি, এটা বলা সহজ। কিন্তু এটার ভিতরে যে কতটা অনুভূতি, কতটা অপেক্ষা, কতটা না বলা কষ্ট, কতটা স্বপ্ন লুকিয়ে আছে তা শুধু আমার এই হৃদয় জানে। তুমি যখন সামনে থাকো মনে পুরো পৃথিবী আমি পেয়ে গেছি। আমার নিজেকে পৃথিবীর সবার থেকে সুখী মনে হয়।
কিন্তু তুমি যখন দূরে থাকো মনে হয় এই পৃথিবীতে আমি ছাড়া অসহায় আর কেউ নেই। তোমার হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ওই হাসির জন্য আমি জীবনের অনেক ক্লান্তি হাসি মুখে বয়ে নিতে পারি। তুমি জানো আমার হৃদয়ের রানী, তোমার নামটা আমার ঠোঁটে নিলেই আমার অদ্ভুত এক শান্তি লাগে। আমি এগুলো কিনে রেখেছিলাম শুধু তোমার জন্য, যেদিন তুমি মন থেকে আমাকে চাইবে, আমার রঙে নিজেকে রঙিন করতে চাইবে, সেদিন এগুলো পরে আমার জন্য অপেক্ষা করিও, শুধু নূপুর আর আলতা বাদে, কারণ এগুলো আমি নিজের হাতে তোমায় পরিয়ে দেব। আলতা পরিয়ে দেব তোমার দুটি চরণে। শুনো হে আমার হৃদয়ের একান্ত নারী, আমি তোমাকে জোর করে চাই না, আমি চাই তুমি ধীরে ধীরে আমার কাছে এগো। বিশ্বাস করে ভরসা করে, আমি শুধু তোমায় ভালোবাসবো না, আপন করে রাখব। সম্মানের সাথে যত্নের সাথে আজীবনের জন্য। যদি কোনোদিন তুমি ক্লান্ত হয়ে পড়ো, পৃথিবীটাকে তোমার কাছে বিভীষিকামো মনে হয়, তাহলে আমার বুকটা শুধু তোমার জন্যই খোলা থাকবে। এখানে এসে মাথা রাখলে আমি তোমার সব কষ্ট চুপচাপ নিয়ে নেব। এই চিঠি আমার ভালোবাসার স্বাক্ষর। জেনে নাও হে আমার হৃদয়ের রানী, আমি নিঃশর্তভাবে তোমারই আছি এবং তোমারই থাকব। ভালোবাসি তোমাকে, খুব গভীরভাবে ভালোবাসি। চিঠির শেষে শুধু লেখা, তুমি আমার সবচেয়ে সুন্দর অনুভূতি, আমার মহারানী। চিঠিটা পড়ে পদ্মর চোখে পানি আসে, সুখের কান্না যাকে বলে। চিঠিটা পদ্ম বুকে জড়িয়ে নেয়, যেন জাভিয়ানকেই জড়িয়েছে তার বুকের মাঝে। পরম আবেশে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, আমি সাজবো আমার হৃদয়ের রাজা, আপনার মনের মতো করে সাজবো, আমি নিজেকে রাঙাবো আপনার রঙে, কারণ আমিও যে আপনাকে ভালোবাসি, আমার হৃদয়ের রাজা। আমার একান্ত ব্যক্তিগত পুরুষ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাত 10টা বেজে গেছে, বাহিরে ঝড়ো হাওয়া বইছে। বৃষ্টি আসার সংকেত দিচ্ছে। জাভিয়ান সবে মাত্র বাড়িতে এসেছে, নিচে ড্রয়িং রুমে আশেপাশে তাকিয়ে পদ্মকে না পেয়ে মনে করে নিজের রুমে আছে। জাভিয়ান সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়। দরজা খুলে রুমে প্রবেশ করে, অবাক হয়ে যায় কারণ রুম অন্ধকার। জাভিয়ান রুমের লাইট অন করে দেয়, কিন্তু রুমে পদ্মকে না দেখতে পেয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছু একটা মনে করে বেকনিতে যায়। বেকনিতে যেতেই জাভিয়ান থমকে যায়, যেন কোনো হুড়পড়ি দোলনায় শুয়ে আছে বারান্দায়। আশমিনের কেমন হাঁসফাঁস লেগে যায়, কপল বেয়ে ঘাম ঝরা শুরু করে, শুকনো ঢুক গিলছে বারবার। তার মন হচ্ছে এখনই বুঝি মৃত্যু ঘটবে। আবার মনে করে তার পদ্ম তার দেওয়া জিনিসগুলো পড়েছে, তার মানে পদ্মও তাকে চায়। এই ভেবেই ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠে। জাভিয়ান ধীরে ধীরে এগিয়ে যায় পদ্মর কাছে। গালে কারো হাতের স্পর্শ পেয়ে পিটপিট করে তাকায় পদ্ম, দেখে জাভিয়ান কেমন নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পদ্ম লজ্জা পায়, মুখ নামিয়ে নেয়। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, পানির ছিটা এসে পড়ছে পদ্ম আর জাভিয়ানের উপর। পদ্মর মুখে পানির ফোঁটাগুলো মুক্তোর দানার ন্যায় চিকচিক করছে। জাভিয়ানের আরও নেশা লেগে যাচ্ছে। জাভিয়ান পদ্মর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, বউ পাখি, আজ তো তুমি শেষ। নিজেই এসে ধরা দিয়েছ, এখন যা কিছু হবে শুধু তোমার জন্য, এতে আমার কোনো দোষ নেই বউ পাখি। পদ্ম লজ্জায় মুখ লুকিয়ে নেয় জাভিয়ানের বুকে। জাভিয়ান পদ্মকে কোলে তুলে নেয়, ধীরে ধীরে এগিয়ে যায় রুমে ভিতর। পদ্মকে বিছানায় বসিয়ে দেয়, নিজে নিচে বসে আলতা হাতে নেয়। পদ্মর পা নিজের উরুতে তুলে খুব যত্ন নিয়ে আলতা পরিয়ে দেয় এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পদ্মর সুন্দর পায়ের দিকে। এত সুন্দর পা কারো হয়? জাভিয়ান মুগ্ধ হয়ে দেখে তার ম্যারিগোল্ডকে। পদ্ম লজ্জায় হাঁসফাঁস করছে, শুধু গাল দুটি লজ্জায় লাল হয়ে গেছে। জাভিয়ান সেই লজ্জামাখা সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে গেয়ে ওঠে, তুমি কত সুন্দর, সে কি জানো না? আয়নাতে কখনো কি মুখ দেখো না হায়? পদ্মর মন চাচ্ছে কোথাও ছুটে পালিয়ে যেতে, আজ লোকটা তাকে মেরাই ফেলবে। জাভিয়ান পদ্মর পায়ে নূপুর জোড়া পরিয়ে দেয়। পায়ে ঠোঁট ছোঁয়ায়, সাথে সাথে পদ্ম পা দুটো সরিয়ে নেয়। জাভিয়ান উঠে পদ্মকে বুকে জড়িয়ে নেয় শক্ত করে আর বলে, বউ পাখি, আজ তোমায় অন্য জগতে নিয়ে যাব, যেই জগৎ সম্পূর্ণ অচেনা তোমার। আমি সেই জগৎ তোমাকে চিনিয়ে আনবো, হারাবো দুজন আজ অন্য কোথাও, ভেসে যাব সুখের সাগরে। পদ্ম বুঝতে পারে জাভিয়ানের ইঙ্গিত, তার সারা শরীর কাঁপছে, হৃদস্পন্দন দ্রুত গতিতে বিট করছে। জাভিয়ান সব ভুলে পদ্মকে নিয়ে ডুব দেয় তার নিজস্ব জগতে, দুজন ভালোবাসার মানুষ মিলেমিশে একাকার হতে। আজ শুধু দুটি মন নয়, মনের সাথে সাথে দুটি দেহেরও মিলন ঘটাবে। পরদিন ফজরের আজানে তাদের দুজনেরই ঘুম ভাঙে। পদ্ম জাভিয়ানের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। জাভিয়ান পদ্মর দিকে তাকিয়ে বলে, কি বউ, কি খবর তোমার? ভালো আছো তো? পদ্ম লজ্জা পেয়ে মুখ ঢেকে নেয় আর বলে, আপনি খুব খারাপ জাভিয়ান, খুব খারাপ। জাভিয়ান হেসে বলে, তাই বেশি খারাপ নাকি কম খারাপ বউ? পদ্মর মন চাইছে এই লোকটার ঠোঁট দুটি সেলাই করে দিতে, যাতে আর কথা বলতে না পারে অসভ্য লোক।
কেটে যায় অনেক দিন। পদ্ম আর জাভিয়ানের ভালোবাসা আগের থেকেও আরো গভীর হয়েছে। দুজন দুজনকে খুব ভালোবাসে। আর আমরিন আর রোহান দুজন সম্পর্কে জড়িয়েছে, ওরাও একে অপরকে ভীষণ ভালোবাসে। পদ্মর শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, কিছু খেতে পারে না, খেলেই বমি হয়। এই বিষয়টা নিয়ে জাভিয়ান বেশ চিন্তিত, পদ্মকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে বলে, কিছু হবে না, ওই একটু তা ভালো হয়ে যাবে। রাতে জাভিয়ান মাত্র অফিস থেকে এসেছে, পদ্ম এক গ্লাস পানি নিয়ে এসেছে জাভিয়ানের জন্য। পদ্মর কেমন জানি মাথা ঘুরে উঠল, হঠাৎ করে পড়ে যেতে নিবে জাভিয়ান খেয়াল করে ওকে, তাড়াতাড়ি ধরে নেয় পদ্ম, অজ্ঞান হারিয়ে ঢলে পড়ে জাভিয়ানের বুকে। জাভিয়ান অস্থির হয়ে পড়ে পাগলের মতো ডাকতে থাকে পদ্মকে। রোহানকে বলে ডাক্তারকে ফোন করতে। আর জাভিয়ান পদ্মকে নিয়ে নিজের রুমে শুয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পড়ে। পদ্মকে দেখে তিনি মুচকি হেসে বলে ওঠেন, মিষ্টি আনুন জাভিয়ান ভেরোস, আপনি বাবা হতে চলেছেন। জাভিয়ান কিছুক্ষণ না বুঝার মতো তাকিয়ে থাকে, যখন বুঝতে পারল সে খুশিতে রোহানকে জড়িয়ে ধরে, চোখে পানি এসে যায়। এ বুঝি খুশির কান্না। সবাই বেশ খুশি, রোহান তো খুশিতে চলে গেছে মিষ্টি আনতে, ফোন দিয়ে আমরিনকেও জানিয়ে দিয়েছে। আমরিন বেচারি খুশিতে গদগদ হয়ে বলে, আমি এখনই আসছি আমার পদ্মর কাছে, ইস আমার যে কি খুশি লাগছে। আর জাভিয়ানের দাদিও ভীষণ খুশি, তিনি আল্লাহর শুকরিয়া আদায় 2 রাকাত নামাজ পড়তে গেছেন। পদ্ম পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখে জাভিয়ান তার দিকে তাকিয়ে আছে, চোখে পানি চিকচিক করছে। পদ্ম ঘাবড়ে যায়, জাভিয়ান শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, বউ আজ আমি সবচেয়ে বেশি খুশি, আমরা মা বাবা হতে চলেছি। পদ্ম হাত রাখে তার পেটে, সত্যি সে মা হতে চলেছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি সত্যি বলছেন জাভিয়ান? জাভিয়ান উপর নিচ মাথা নাড়ায় আর বলে, হুম সোনা, সত্যি বলছি। পদ্ম খুশিতে কান্না করে দেয়। জাভিয়ান পদ্মর কপালে চুমু খেয়ে বলে, বউ পাখি আজ আমি পরিপূর্ণ, তোমাকে পেয়ে আমি পূর্ণ, তুমি আমার অন্ধকার জীবনে এসে আমার জীবনটা আলোকিত করে দিয়েছ। আমাকে এক নতুন জীবন দিয়েছ, আমার মরুভূমিতে তুমি এক পশলা বৃষ্টি হয়ে এসেছ। আই লাভ ইউ মাই ম্যারিগোল্ড। আই লাভ ইউ। সমাপ্ত।